হাই, আজকে আমরা শুরু করব অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট এমন একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ছাড়া হয়তো জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি যে এক্সিস্টেন্স বা জাভাস্ক্রিপ্টের যে পপুলারিটি, যাকে বলি আমরা জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট রোটেশন। তো আলটিমেটলি তার ব্যাক এন্ডে বা তার বিহাইন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বলে, কেন ইউজ করা হয়, কেন এটার জন্যই জাভাস্ক্রিপ্ট খুব পপুলার, সেগুলো আমরা আজকে এই ক্লাস থেকে বুঝবো। তো যেরকম আমরা আগে পড়েছি যে ভেরিয়েবল বা অ্যারে বা কোনো ফাংশন বা কোনো একটা স্ট্রিং ইন্টিজার যাই আমরা ইউজ করি না কেন, সবগুলোকে আমরা একটা কন্টেনারের মধ্যে রাখি, যাকে আমরা এক কথায় বলি ভেরিয়েবল। সেটা হতে পারে প্রিমিটিভ আর হতে পারে নন প্রিমিটিভ। তো আমরা সিঙ্গেল ডেটা টাইপ বা কমপ্লেক্স ডেটা টাইপ যাকে বলি আমরা এক কথায় সিঙ্গেলকে বলি প্রিমিটিভ অ্যান্ড কমপ্লেক্সকে বলি নন প্রিমিটিভ। এই নন প্রিমিটিভ যেটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট। তাহলে অবজেক্টের কাজ কি? তাহলে অবজেক্ট তো এক রকমের একটা কন্টেইনার, যেখানে আমরা সেট অফ কালেকশনস, মিনস ওখানে আমরা ভ্যালুগুলোকে একটা কি এর সাথে বাইন্ড করে দিই। মিনস প্রত্যেকটা ভ্যালু, যেরকম এক্স ইকুয়াল টু 5, তো এক্স একটা ভেরিয়েবল, কিন্তু ওখানে আমরা ভেরিয়েবল না বলে এক্স হচ্ছে তার একটা কি বা আইডেন্টিফায়ার, যে এক্স এর মধ্যে আমরা একটা ভ্যালুকে অ্যাসাইন করে দিলাম। তো এক্স কে বলবো আমরা কি, অ্যান্ড তার ভ্যালু যাই হোক না কেন, তাহলে একটা অ্যারে বা একটা অবজেক্ট যে কোনো ডেটা টাইপকে কন্টেইন করতে পারে। তাহলে অবজেক্ট তো সেরকমই অ্যারের মতনই, যে আমরা একটা অবজেক্টের মধ্যে ডিফারেন্ট টাইপের ডেটা টাইপকে রাখতে পারি। মিনস একটা অবজেক্ট ক্যান কন্টেইন স্ট্রিং, নাম্বার, ফাংশন, ইভেন ইটসেলফ অবজেক্ট, মিনস একটা অবজেক্ট মাল্টিপল অবজেক্টও রাখতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম যে অবজেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা কন্টেইনার যেখানে আমরা ডিফারেন্ট টাইপসের ডেটা টাইপকে রাখতে পারি, আর যেটা দিয়ে কমপ্লিটলি অপারেশনস গুলো যখন আমরা পারফর্ম করি জাভাস্ক্রিপ্টের মধ্যে, তখন অবজেক্ট আমাদের অপারেশনস পারফর্ম করতে হেল্প করে। আর জেসন যেটা যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে ডিরাইভ করা হয়, সেটা হচ্ছে দুটো সিস্টেমের মধ্যে বা মাল্টিপল সিস্টেমের মধ্যে বা মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে, যাকে বলি অ্যাকচুয়ালি আমরা এপিআই। তো তার মধ্যে যে ডেটা কমিউনিকেশন হয়, মিন ডেটা ট্রান্সফার হয় বা ডেটাটা স্টোর করতে হয় অ্যাজ এ মঙ্গোডিবি, তখন আমরা ওটা জেসন ফরম্যাটে রাখি। তাহলে জেসন আলটিমেটলি জাভাস্ক্রিপ্ট অবজেক্টেরই একটা পার্ট। কি ডিফারেন্স আছে আমরা পরে আস্তে আস্তে এটা বুঝবো। তো ফার্স্ট এটা বুঝি যে আলটিমেটলি অবজেক্ট কাকে বলছি আমরা। তাহলে অবজেক্টস আর কালেকশন অফ প্রপার্টিজ। তাহলে জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্টগুলো হচ্ছে কালেকশনের একটা, মিনস অনেকগুলো প্রপার্টিজের একটা কালেকশন। কালেকশন মিনস বুঝতেই পারছো সেট অফ কিছু ভেরিয়েবলস থাকবে। তাহলে ভেরিয়েবলগুলোকে বলছি আমরা এক কথায় প্রপার্টিজ। তো প্রপার্টিজ কাকে বলছি? তো প্রপার্টিজ বলছি আমরা ওই ভ্যালুগুলোকেই যেগুলো কি দিয়ে অ্যাসাইন করা আছে। মিনস আমরা যেমন এক্স ইকুয়াল টু 5 লিখতাম, এখন আমরা এক্স ইকুয়াল টু 5 লিখবো, কিন্তু ইকুয়াল টু না দিয়ে কিছু একটা সিনটেক্স মেনটেন করব। তখন এক্সটাকে বলবো আমরা কি, আর এক্স ইকুয়াল টু 5 যদি বলি তো 5টাকে বলবো আমরা তার ভ্যালু। এই এক্স আর 5 এইটাকে বলছি অ্যাকচুয়ালি আমরা তার প্রপার্টি। তো এরকম যদি অনেকগুলো ভ্যালুজকে রাখার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, তখন তাকে বলি আমরা কালেকশন। তো আলটিমেটলি অবজেক্টের মধ্যে আমরা প্রপার্টিজের কালেকশন রাখি, আর কালেকশনস গুলোকে কি আর ভ্যালু এই পেয়ারে রাখা হয়। দেন অবজেক্ট কন্টেইন করতে পারে এনি ডেটা টাইপ, যেটা বললাম একটু আগে, যে এটা নাম্বার হোক, স্ট্রিং হোক, অ্যারে হোক, ইভেন নিজে অবজেক্ট হোক না কেন, এটাকেও আমরা স্টোর করতে পারি। মিনস প্রোগ্রামিং এর মধ্যে স্টোর করে প্রোগ্রামিং করার কাজে আমরা ইউজ করতে পারি। ইভেন জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কিন্তু ডেটাবেসের মতো বা ফাইলের মধ্যে কিন্তু স্টোর করা যায় না। এটা মেমোরির মধ্যে অপারেশনস করার জন্য হচ্ছে অবজেক্ট, আর যখন স্টোর করতে হয় বা ট্রান্সফার করতে হয়, তখন তাকে বলি আমরা জেসন। দেন আমরা অ্যারে যেমন একটু পড়েছি হয়তো, বা ইনডেপথ আমরা আস্তে আস্তে পড়বো। তো অ্যারে আর অবজেক্টের মধ্যে একটাই পার্থক্য, যে অ্যারেও একটা নন প্রিমিটিভ বা একটা কমপ্লেক্স ডেটা টাইপ, আর অবজেক্টও একটা নন প্রিমিটিভ কমপ্লেক্স ডেটা টাইপ। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই বেসিক ডিফারেন্স রয়েছে, মেজর বা টেকনিক্যাল বলতে পারি আমরা, ফান্ডামেন্টাল ডিফারেন্স। অ্যারেও ডিফারেন্ট ডেটা টাইপকে কন্টেইন করতে পারে এবং অবজেক্টও করতে পারে। তার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা একটাই মেনলি, যে অ্যারের মধ্যে যে ডেটাগুলো স্টোর হবে সেটা সিকুয়েন্সিয়াল অর্ডারে হবে, মিনস ওখানে একটা অর্ডার মেনটেন হবে, মিনস পজিশন মেনটেন হবে। সাপোজ একটা হয়তো রুমের মধ্যে 10খানা চেয়ার রাখা আছে, তো প্রত্যেকটা চেয়ারের নাম্বারিং হবে, 1 নম্বর চেয়ার কোনটা, 2 নম্বর চেয়ার কোনটা, তাহলে ওর মধ্যে কে বসে আছে। তখন আমরা দুভাবে জিনিসটাকে ইউজ করতে পারি বা কল করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, যে কোন নাম্বার চেয়ারে কে বসে আছে বা যে বসে আছে তার চেয়ার নাম্বারটা কত। কেন? ওটা কিন্তু ফিক্সড, চেয়ার নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না। হয়তো ওর মধ্যে যে ভেরিয়েবলটা বসে আছে বা যে ভ্যালু বসে আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে সেটা মেনটেন হয় না। তো অবজেক্টের ক্ষেত্রে কোনো অর্ডার মেনটেন হয় না।
যে 1 নম্বর চেয়ারটা হয়তো আমার 10 নম্বর গিয়ে বসে গেল, 10 নম্বর চেয়ারটা হয় 2 নম্বর বসে গেল, কিন্তু চেয়ারের নামটা হয়তো আমার ফিক্স থাকবে যে 2 নম্বর চেয়ারটা যে বসে আছে তাকে ডাকো। তো 2 নম্বর চেয়ারটা কোথায় আছে সিকোয়েন্সিয়াল অর্ডারে ডাজন্ট ম্যাটার ইন টার্মস অফ অবজেক্ট। তাহলে অবজেক্টের মধ্যে একটাই যে আমরা এখানে কোনো অর্ডার মেনটেন হয় না, যেমন অ্যারেতে হয়। নাম্বার 2, এবার কিভাবে লিখবো? সিম্পল, যখনই অবজেক্ট লিখতে হয় তোমরা কি বুঝলাম যে একটা কি আর ভ্যালু মিন্স আমরা ভ্যালুগুলোকে কিতে বাইন্ড করবো, আর তার একটা সিনটেক্স রয়েছে কিভাবে এটাকে র্যাপ করতে হয়। তো এটা হচ্ছে একটা বেসিক সিনটেক্স লেখার, আমি জাস্ট এই সিনটেক্সটাকে বুঝি একটু আমরা। তো আমরা এখন চলে এসেছি ব্ল্যাকবোর্ডে, আমরা এখন একটু বুঝি যে অবজেক্ট কিভাবে লিখতে হয়। তাহলে অবজেক্ট ইন জাভা, অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট বলতে কি বোঝায়? তাহলে আমরা বুঝলাম যে অবজেক্ট হচ্ছে কন্টেইনার, যার মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা টাইপকে স্টোর করে রাখতে পারি। ইটসেলফ অবজেক্টও রাখা যায়, যেমন ফাংশনও একটা অবজেক্টের মধ্যেই বিলং করে। তো অ্যারে, অবজেক্ট, ফাংশন সবগুলোকে আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখতে পারি। যেমন আমরা এক্সাম্পল সবসময় নিই যে লেট এক্স ইকুয়াল টু, এবার আমরা জানি প্রোগ্রামিং এ যখন আমরা কোনো ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি, তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মিনস রান টাইমে আমরা ওই কন্টেন্টের মধ্যে মিনস এক্স এর মধ্যে কি রাখছি তার বেসিসে এক্স তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে নেয়। যদি আমি এক্স এর মধ্যে 5 রাখি তো এক্স অটোমেটিক্যালি ইন্টিজার রাখার জন্য তৈরি হয়ে যাবে। এক্স এর মধ্যে যদি কোনো স্ট্রিং রাখি তো স্ট্রিং রাখার জন্য সে তৈরি হয়ে যাবে। ওইরকমই যদি এর মধ্যে অবজেক্ট রাখি তো অবজেক্ট রাখার নাম্বার 1 সিনটেক্স হচ্ছে যে আমরা কার্লি ওপেন এন্ড কার্লি ক্লোজ এটা দিয়ে শুরু করবো শেষ করবো। তো কার্লি ওপেন দিয়ে শুরু করলাম, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এটা নাম্বার 1। তো অবজেক্ট লেখার সিম্বল হচ্ছে কার্লি ওপেন কার্লি ক্লোজ। নাম্বার 2, আমরা যখনই এর মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করি, যেমন x ইকুয়াল টু 5 লিখতাম, তো আমি এখানে লিখি যে এ বি সি ইকুয়াল টু সাপোজ একটা নাম্বার লিখলাম 10। তো এ বি সি ইকুয়াল টু 10 যেভাবে আমরা লিখতাম সেখানে এই ইকুয়াল টু সাইনটা আমরা এখন দেবো না। আমরা কি দেবো? আমরা এখানে দেবো হচ্ছে যে আমরা এবিসি লিখলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমরা কোলন দিয়ে 10 লিখবো। তাহলে সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যে আমরা কোলন দিয়ে সেপারেট করবো। তাহলে এবার যদি মাল্টিপল হয়, নাম্বার 3, যদি মাল্টিপল ডেটা হয় আমার, তাহলে আমরা কমা দিয়ে তাকে সেপারেট করবো। মিনস আমি চাইছি আরো কিছু প্রপার্টি রাখবো, তাহলে আমি রাখি এক্স ওয়াই জি হচ্ছে এর ভ্যালু হচ্ছে একটা স্ট্রিং, তো এস এ এন ডি আই পি একটা স্ট্রিং। তো এখানে একটা কমা দিতে হবে, তবে আমি সেকেন্ড প্যারামিটার রাখলাম। আবার সেকেন্ড যদি রাখার পর থার্ড রাখতে হয় আবার কমা দিলাম। এবার মনে করো আমি পি কিউ আর একটা ফাংশন রাখবো, ফাংশন রেখে দিই এখানে ফাংশন, একটা ফাংশন কিছু লিখে দিলাম, নাম দিয়ে দাও না দাও একটা ফাংশন, একটা ফাংশনের যা কাজ এটা লিখে দিলাম। আবার মনে করে একটা রয়েছে এ এ এ বলে একটা রাখলো। আবার এর মধ্যে হয়তো একটা অবজেক্ট আছে যে এর মধ্যে এ বি কোলন 10, ঠিক আছে, সি সি কোলন একটা ভ্যালু রেখে দিলাম এ বি সি ডি, ঠিক আছে, দেন দেন এটাকে আবার ক্লোজ করে দিলাম, এই এবিসিটাকে ক্লোজ করে দিলাম এখানে। তাহলে এই পুরো যে এক্স রয়েছে এটা হচ্ছে একটা কমপ্লিট অবজেক্ট। তো এক্স এর মধ্যে আমরা যা রাখছি সেইটাকে আমরা এইগুলোকে বলছে, এই যে এবিসিটা লিখলাম এটা হচ্ছে আমাদের জন্য একটা কি, কে ই ওয়াই কি। আর এই 10টা লিখলাম, এই 10টা হচ্ছে তার ভ্যালু, ভি এ এল ইউ ভ্যালু। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যখনই আমরা কি ভ্যালুতে লিখি আর এইগুলোকে বলছি আমরা প্রপার্টিজ। তাহলে এই যে এবিসি এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে কি হচ্ছে এবিসি আর 10 হচ্ছে তার ভ্যালু। এরকম মাল্টিপল, এটা একটা প্রপার্টি, এক্স ওয়াই জি একটা প্রপার্টি, পি কিউ একটা প্রপার্টি, এ একটা প্রপার্টি। দেখো এর মধ্যে পি কিউ আর এর মধ্যে একটা ফাংশন রাখতে পারি, এই এ এর মধ্যে একটা আবার এখানে একটা নিজে একটা অবজেক্ট আছে, আবার অবজেক্টের মধ্যে অবজেক্ট আমরা অনেক স্ট্রাকচার দেখবো। তাহলে এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলছি আমরা অবজেক্ট। তাহলে এক্স হচ্ছে এখানে একটা আমাদের অবজেক্ট। কি বুঝলাম? কার্লি ওপেন কার্লি ক্লোজ দিয়ে এটা শুরু আর শেষ করতে হবে, কোলন দিয়ে কি আর ভ্যালুর মধ্যে সেপারেশন করতে হবে, কোনটা কি, বাঁ দিকেরটা হচ্ছে কি, ডান দিকেরটা হচ্ছে তার ভ্যালু। আর কমা দিয়ে মাল্টিপল যখন প্রপার্টি আমরা লিখবো তখন কমা দিয়ে ওগুলোকে সেপারেট করবো, ঠিক আছে। তাহলে এক্স কার্লি ওপেন দিয়ে শুরু আর কার্লি ওপেন দিয়ে শেষ, তার মধ্যে এবিসি এক্স ওয়াই জি পি কিউ আর এ এগুলো সব হচ্ছে প্রপার্টি। আর এই প্রপার্টি গুলোকে বলছি আমরা এবিসি গুলোকে বলছি অ্যাকচুয়ালি তার কি, আর তার ডান দিকের গুলোকে বলছি আমরা তার ভ্যালু। নাম্বার 4 হচ্ছে যখনই আমরা এর প্রপার্টি গুলোকে বা কি গুলোকে নাম দিই, এবিসি এক্স ওয়াই জি, এগুলো এগুলো দুটো কন্ডিশন রয়েছে, এগুলো আলটিমেটলি হচ্ছে স্ট্রিং। মিন জাভাস্ক্রিপ্ট রান টাইমে এগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে নেয়। তাহলে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে রেখেছে, যেরকম সেমিকোলন দিতে হয় না, এএসআই কাজ করে, অটোমেটিক সেমিকোলন ইনসারশন।
ওইরকমই আমাদের কাছে একটা ফ্লেক্সিবিলিটি আছে যে আমরা কিগুলোকে লিখছি আমরা সেইগুলোকে আমরা লিখতে পারি এভাবে যে কোটের মধ্যে লিখতে পারি, সিঙ্গেল কোটের মধ্যে সাপোজ এটা কি1 এভাবে লিখতে পারি, বা ডাবল কোটের মধ্যে কি2 এভাবে লিখতে পারি, বা সিম্পল কি এভাবে লিখতে পারি। এই তিন ভাবে লিখলে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা সবসময় উইদাউট কোটেশন দিয়েই এটাকে লেখার প্র্যাকটিস করি সবসময়। তো রান টাইমে অটোমেটিক্যালি এবিসি এক্স ওয়াই জি পিকিউর সবই কিন্তু হচ্ছে ওর জন্য কি, তো ও রান টাইমে এর মধ্যে সিঙ্গেল কোড ডাবল কোড যেটা ওর ইন্টারপ্রিটারের মধ্যে ও প্রায়োরিটি পায় সেটাকে বসিয়ে দিয়ে ও প্রোগ্রামটাকে ইন্টারপ্রেট করে। তো আমাদের জন্য ওটা ম্যান্ডেট নয়, যেরকম সেমিকোলন ম্যান্ডেট নয় ওইরকমই আমরা অবজেক্টের মধ্যে মনে রাখবে অবজেক্ট অ্যান্ড জেসন কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? অবজেক্টের মধ্যে সিঙ্গেল কোড বা ডাবল কোড ম্যান্ডেট নয়, কিন্তু জেসন যখন পড়বো আমরা তখন দেখবো ম্যান্ডেট হয়েছে, তখনই আমরা বুঝতে পারবো কোনটা জেসন আর কোনটা অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল যে কম্পিউটেশনস গুলো হয় মেমোরির মধ্যে প্রোগ্রামিং করার সময় সেটা আমাদেরকে হেল্প করে অবজেক্ট। আর জেসন হচ্ছে সিম্পলি ডেটা ট্রান্সফার আর ডেটা রাখার একটা ফরম্যাট, ওটাতে কোনো ক্যালকুলেশন হয় না, ওটা হচ্ছে আমি একটা আউটপুট বলতে পারো, একটা রেজাল্ট, ওটাকে আমি রাখছি কোথাও বা কোথাও আমি ট্রান্সফার করছি বা সেইটুকুই। কিন্তু কম্পিউটেশন করার জন্য জেসন ইউজ হয় না বা জেসনকে কম্পিউটেশনে ইউজ করা যায় না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট। অনেক সময় ডিফারেন্স চলে আসে যে অবজেক্ট অ্যান্ড জেসনের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা পরের লেকচারে করছি। আমরা কিছু দেখে নিই কিছু কোডিং এক্সাম্পলস, কিভাবে আমরা অবজেক্ট লিখবো, তা কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে মডিফাই করব, কিভাবে ডিলিট মিনস ক্রাড অ্যাপ্লিকেশনস যদি আমরা অবজেক্ট ধরে করতে হয়। তাহলে আমরা বেসিক একটা বুঝলাম যে আমরা অবজেক্ট কিভাবে ডিফাইন করি। তাহলে অবজেক্ট লেখার সিম্পল স্ট্রাকচারটা কি ছিল, যে আমরা লেট একটা কিওয়ার্ড লিখলাম স্কোপের জন্য এক্স ইকুয়াল টু দেন কার্লি ওপেন দেন কি কোলন তার ভ্যালু কমা, আবার হয়তো এখানে অন্য কোনো কি আছে কি টু কোলন ভ্যালু টু, ঠিক আছে, দেন কার্লি ক্লোজ। তাহলে এক্স হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এবার এটা তো ক্রিয়েট করা হলো, তাহলে এটাকে বলি আমরা ক্রিয়েট করা, ঠিক আছে। তো ক্রিয়েট করা, একবার ক্রিয়েট করার পর অবজেক্টকে আমরা বলছিলাম না অবজেক্ট হচ্ছে একটা মানে মিউটেবল প্রপার্টি একে অ্যাডপ্ট করে। তো মিউটেবল মিনস একে চেঞ্জ করা যায়, যেমন স্ট্রিং ইমিউটেবল, নাম্বার ইমিউটেবল, এর কিন্তু মিউটেবল মিনস এক্স যে মেমোরি লোকেশনের মধ্যে আছে সেখানে থাকবে, কিন্তু এই ভেতরকার আমি এই ভ্যালুগুলোকে বা কি নতুন ক্রিয়েট করা বা এডিট করা মিনস মডিফাই করতে পারবো, আলটিমেটলি একে এডিট করা। তো অল্টারেশন মানে হচ্ছে এডিট হলো, ডিলিট হলো, নতুন কিছু একটা ইনসার্ট করা হলো, এগুলো হতে পারে। তো কিভাবে হয় এগুলো এগুলো বুঝি। তাহলে আমরা কিছু কোড স্নিপেটে যাই আর কোডগুলোকে বুঝি কিভাবে হয়। তার আগে একটা ছোট্ট বুঝে নিই আমরা, যে যেটা বললাম আমরা অবজেক্ট, তাহলে একটা অবজেক্টকে ফার্স্ট একটা প্রিন্ট করে দেন আমরা জিনিসটাকে বুঝবো যে কিভাবে সেটাকে কল করতে হয়। জাস্ট একটা অবজেক্টের সিম্বল এই নিলাম, কোড নিলাম ছোট্ট মতো, আর আমরা এইটাকে একটু কমেন্ট করে দিই আর আমরা এই কোডটাকে রাখলাম। এই কোডটাকে রেখে আমরা দেখছি কি হয়। তাহলে একটা পার্সন হচ্ছে একটা ভেরিয়েবলের নাম এই মুহূর্তে, যেহেতু কার্লি ওপেন হয়ে গেছে একটা অবজেক্ট হয়ে গেল, তার মধ্যে এখন নেম কোলন একটা স্ট্রিং পাস করেছে, এজ কোলন 30 একটা নাম্বার পাস করেছে, অকুপেশন কোলন একটা স্ট্রিং পাস করেছে। তো এটা পুরোটা একটা অবজেক্ট। এটার মধ্যে কি আছে দেখার জন্য আমার কাছে ভেরিয়েবলটা তো পার্সন, তো পার্সনটাকে কনসোল অফ করে দিলাম। দেখো ডান দিকে পুরো ওই অবজেক্টে প্রিন্ট হয়ে গেছে। তো সিম্পলি একটা অবজেক্ট যেমন আমরা এক্স ইকুয়াল টু 5 স্টোর করি বা এক্স এর মধ্যে একটা ফাংশন স্টোর করি, তাহলে সেম আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট ইজ লাইক এ কন্টেইনার, যেটা কন্টেন করতে পারে ডিফারেন্ট ডেটা টাইপসকে, যেখানে কোনো অর্ডার মেনটেন হয় না, আর যেখানে আমরা কি আর ভ্যালু পেয়ারে মাল্টিপল ভ্যালুগুলোকে রাখি আর কোলন দিয়ে সেপারেট করি, আর মাল্টিপল যদি প্রপার্টি অ্যাড করতে হয় দেন আমরা কমা দিয়ে সেপারেট করি। এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস এন্ড প্রিন্সিপাল। এটা হয়তো বুঝলাম। এইবার কনসেপ্টটা হচ্ছে যে আমি তো এটা ক্রিয়েট করে দিলাম, এবার এর মধ্যে যদি কিছু নতুন কিছু অ্যাড করতে হয়, মডিফাই করতে হয়, ইভেন ওকে অ্যাক্সেস করতে হয়, তাহলে অ্যাক্সেস করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন কনসেপ্ট। মানে অ্যাক্সেস করার ওই নোটেশনটা যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা এডিট করা মডিফাই করা এগুলোকে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটু বুঝি যে কিভাবে আমরা অ্যাক্সেস করার জন্য হোক বা মডিফাই করার জন্য হয় কি কিভাবে লিখতে পারি, ঠিক আছে। তো আমরা কি কিভাবে লিখতে পারি তার জন্য হচ্ছে সিম্পল আমরা এটা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টকে এই যে অবজেক্টগুলোকে আমরা দুভাবে অ্যাসাইন করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, বা মডিফাই বলতে পারো বা ক্রাড অ্যাপ্লিকেশনে বলতে পারো না কেন, ঠিক আছে। তো অবজেক্টকে আমরা দুভাবে অ্যাক্সেস করব। একটা হচ্ছে ডট নোটেশন, ডিওটি ডট নোটেশন, NOTATIO ডট নোটেশন। আর একটা সেকেন্ড হচ্ছে আমাদের ব্র্যাকেট নোটেশন, BRACKET ব্র্যাকেট নোটেশন। তো ডট বলতে সিম্পল ডট, যে ডটটা আমরা ইউজ করি ডট,
ব্র্যাকেট বলতে হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ার ব্র্যাকেট আর স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। তো স্কোয়ার ব্র্যাকেটটাকে বলছি আমরা ব্র্যাকেট, আর ডটটাকে বলছি আমরা ডট নোটেশন। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা যে একটু আগে দেখলাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম লেট এক্স ইকুয়াল টু একটা অবজেক্ট, কার্লি ওপেন দিয়ে শুরু করলাম, আর তার মধ্যে মনে করে আমি রাখলাম এ ইকুয়াল এ কোলন, আমরা এখানে ইকুয়ালটা লিখতে পারি না, ঠিক আছে। তো এ কোলন মনে করো 10 রাখলাম এখানে, কমা, বি কোলন একটা নেম রেখে দিলাম, নেম, ঠিক আছে, কমা, আর সি কোলন একটা রেখে দিলাম হচ্ছে ফাংশন, ফাংশন অ্যানিমাস ফাংশন রয়েছে এখানে, কিছু একটা কনসোল লগ লেখা আছে, কনসোল ডট লগ ওয়ান, ওয়ানটাকে প্রিন্ট করে দিচ্ছি বা সিম্পল, এটাকে পুরো ক্লোজ করে দিলাম, এটাকে অবজেক্ট হয়ে গেল। এবার এটাকে যদি আমরা বললাম যে একটা হচ্ছে ডট নোটেশন, ডট, আর একটা হচ্ছে ব্র্যাকেট, BRACK ব্র্যাকেট। তো এক নম্বর হচ্ছে ডট, আর 2 নম্বর হচ্ছে ব্র্যাকেট। বুঝি একটু? তাহলে সবসময় আমরা এখন যদি বুঝি যে আমরা আগে এক্স ইকুয়াল টু 5 লিখতাম, তো ডিরেক্টলি এক্স কল করে নিতাম, এক্স এর মধ্যে ফাংশন এক্স কল করে নিলাম, ঠিক আছে। কিন্তু এখানে তো এক্স এর মধ্যে অনেক কিছু আছে, তাহলে আমার যদি পুরোটাই এক্স লাগে, তো পুরোটা এক্স তো আমার কাছে একটা অবজেক্ট, তাহলে আমি যদি কনসোল লগ করি এক্স কে, এক্স কে পাবো। যেরকম একটু আগে দেখলাম যে এক্স কে যদি আমরা পুরোটাই একবারই যদি বার করতে হতো, তো পুরো এক্সটাকেই আমরা এখানে এটা কনসোল লগ করে দিতাম, কনসোল লগ এক্স, এর পুরোটাই পাচ্ছিলাম, এই পুরোটাই আমরা পেয়ে যাচ্ছিলাম। এবার যে পার্টিকুলারলি কিছু ডেটা নিয়ে কাজ করতে হয়, তাহলে এইগুলো হচ্ছে এদের প্রপার্টিজ, ABC, এগুলো কার প্রপার্টি? এক্স এর প্রপার্টি। প্রপার্টি গুলো মেইনলি অবজেক্টের মধ্যে আমরা দুভাবে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে মেথড, আর একটা হচ্ছে আদার দেন মেথড। মেথড মানেই হচ্ছে ফাংশন, তাহলে সি কে বলবো এখানে আমরা মেথড। কেন? কেননা মেথড মানে হচ্ছে ওই ফাংশন যে ফাংশন একটা অবজেক্টের মধ্যে রাখা হয় বা ক্রিয়েট করা হয়। তাহলে এক্স কি একটা অবজেক্ট, তো অবজেক্টের মধ্যে যদি কোনো ফাংশন রাখা হয় তাকে বলি আবার মেথড। তাহলে এখন হয়তো তোমরা বুঝতে পারছো মেথড কোনটাকে বলি। তো মেথড ইজ নাথিং বাট এ ফাংশন হুইচ ইজ ক্রিয়েটেড বা হুইচ ইজ স্টোরড ইনটু আ তোমার একটা অবজেক্টের মধ্যে, ঠিক আছে। তো যদি আমরা স্টোর করেছি একটা অবজেক্টের মধ্যে, তাহলে কল করার প্রসেসটা তো আলাদা। তাহলে সবসময় আমাদের কাছে মেইন অবজেক্ট হয়ে গেল এখানে এক্স। তাহলে ডট নোটেশন কি বলছে? ডট বলছে তুমি এবার কাজ করতে পারো এক্স ডট। এবার তুমি কি চাইছো? আমরা কি বললাম, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে আদার দেন মেথড। তাহলে আমি বলতে পারি এখানে একটা হচ্ছে মেথড, একটা হচ্ছে আদার দেন মেথড, আদার দেন মেথড, বোঝার জন্য যাতে আমরা দুভাবে বুঝতে পারি। তো 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আছে। দুভাবে ডেটাকে স্টোর করতে পারি, মিনস মেথড ছাড়া যা রাখছি আমরা, সেটা নিজে অবজেক্টিভ হোক না কেন বা কোনো একটা স্ট্রিং নাম্বার যাই হোক না কেন, সবগুলোকে বলছি আদার দেন মেথড। আর একটা হচ্ছে মেথড। তো মেথডকে রাখা, তাকে কল করা প্রসেসটা একটু আলাদা হয়ে যায়। আর আদার দেন মেথড মিনস মেথড ছাড়া সব আলাদা হয়ে একরকম হয়ে যায়। এখন যদি এ বার করতে হয়, তো এক্স ডট এ, সিম্পল। তাহলে এ কার মধ্যে আছে? এক্স এর মধ্যে ডট নোটেশন বলছে যার মধ্যে আছে তার পাশে ডট লাগিয়ে তাকে কল করে নাও। তো এক্স ডট এ কে যদি কল করি আমার কাছে 10 আসবে, যদি কনসোল লগ করি এক্স ডট এ 10 আসবে। ওইরকম এক্স ডট বি, তাহলে আমার কাছে চলে আসবে নেম, যেটা লেখা আছে ওর মধ্যে নেমটা প্রিন্ট হয়ে যাবে, নেম লেখা আছে এখানে প্রিন্ট হয়ে যাবে। তো সি তে কিন্তু ফাংশন আছে, তখন আমাকে এক্স ডট সি, কিন্তু সি যেহেতু ফাংশন, আমরা আগেই পড়েছিলাম ফাংশনে বেসিক ফান্ডামেন্টাল ফাংশন আমরা দুটো ক্লাস করেছি খুব ভালো করে। তো ফাংশন ডিফাইন করার সময়ও প্যারেন্থেসিস দরকার হয়, ইভেন কল করার সময়ও প্যারেন্থেসিস দরকার হয়। তো সি হচ্ছে একটা প্যারেন্থেসিস দিয়ে দিলাম, মিনস সি একটা ফাংশন, যখনই কল করবো তো যা ছিল ওর মধ্যে 1, তো 1 প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে ডট নোটেশন, ডট নোটেশন দিয়ে আমরা বার করে নিলাম। আমরা ফর এক্সাম্পল দেখবো যে নেস্টেড কিভাবে লিখতে হয়। নেস্টেড মিনস যে হয়তো এ নিজে একটা অবজেক্ট হতো, এর মধ্যে আমরা অবজেক্ট থাকতো, তো সিম্পল কনসেপ্ট ডট, ডট মানে হচ্ছে যার মধ্যে আছে। সাপোজ একটা একটা বাক্স আছে, তার নাম হচ্ছে এ, মনে করো এ এর মধ্যে মনে করো বি আছে, ঠিক আছে, বি এর মধ্যে মনে করো সি আছে, আর সি এর মধ্যে মনে করো একটা ডি একটা অ্যাট্রিবিউট মিনস একটা ভ্যালু বা ভেরিয়েবল, আর তারপরে ই হচ্ছে একটা ফাংশন। এই দু টাইপের হতে পারে মনে করো। তাহলে আমাকে ডি কে কল করতে হয়, তাহলে আমাকে ডাকতে হবে এ ডট বি ডট সি ডট ডি, বাস এইটুকু, ইকুয়াল টু যা থাকবে তাই। আর যদি সি কে ডাকতে হয়, সরি ই কে ডাকতে হয়, যেহেতু একটা ফাংশন, তাহলে এ ডট বি ডট সি ডট সি ডট তারপর ই, ই হচ্ছে ফাংশন, ই লিখলাম আর ব্র্যাকেটটা দিলাম, বাস সিম্পল, যা থাকবে অ্যান্সার চলে আসবে এখানে, এই দুটো অ্যান্সার এখানে পেয়ে যাবো আমরা। তো যতই নেস্টেড হোক না কেন, আলটিমেটলি ডট মানে হচ্ছে ডট দিয়ে বার করো, আর যখনই আমরা ফাংশন থাকবে তো ফাংশন সিম্বলটা ইউজ করতে হবে। এটা ছাড়া আরেকটা প্রসেস রয়েছে ব্র্যাকেট সিম্বল, যেটা খুব একটা ইউজ কেস হয় না, জেনে রাখো, আমরা এটাও একবার দুটো কিছু কোডিং দেখবো। ব্র্যাকেট কি বলছে? ব্র্যাকেট বলছে যে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করবে, কিন্তু এর মধ্যে কিছু কন্ডিশন আছে। কিরকম?
যদি আমাকে এ কে বার করতে হয়, দেখো এটা দুটো রকমই বললাম যে দু রকম ভাবে বার করা যায়, আদার দেন মেথড আর মেথড। তো আদার দেন যে মেথড হয়, তো এক্স ডট এ, তখন আমাকে লিখতে হবে, যদি ব্র্যাকেটটাকে আমরা বলি, তো ব্র্যাকেটটাকে আমরা লিখবো এক্স দেন ব্র্যাকেট, ডট থাকবে না। এই ব্র্যাকেট লিখলাম মিনস স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে যেহেতু আমরা একটু আগে পড়লাম যে এ বি সি আমরা সিঙ্গেল কোট ডাবল কোট লিখি না ঠিকই, কিন্তু ওটা আলটিমেটলি হচ্ছে স্ট্রিং, আর জাভাস্ক্রিপ্ট রান টাইম ওটা স্ট্রিং এর মতন বিহেভ করে। তো আমাদেরকে এটা বোঝাতে হবে ওকে, যে আমি স্ট্রিং ইউজ করছি মিনস কিগুলো ইউজ করছি, না কিগুলো কোনো একটা ভেরিয়েবলে স্টোর করে রেখেছি। সবসময় ভেরিয়েবল উইদাউট সিঙ্গেল কোট ডাবল কোট হয়। তো এখানে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রিটার যাতে কনফিউজ না হয়ে যায়, আমাকে বলতে হবে যে না, আমি এ কে ডাকছি, এ কে ডাকছি, কিন্তু এটা হচ্ছে আমার কি, কি মানে হচ্ছে স্ট্রিং, তো ডাবল কোটের মধ্যে প্যাক করে দিলাম, সিঙ্গেল কোট লাগবে ডাবল কোট লাগবে একই ব্যাপার, তো ডাবল কোটের মধ্যে প্যাক করে দিলাম। তো এক্স এর মধ্যে এইটা হচ্ছে আমার এখানে একটা কি, কেন স্ট্রিং দিয়ে ওকে বোঝালাম, তো আমার এখানে আনসার আসবে 10। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখলাম সিম্পল, তো এক্স ডট বি ছিল, তো এক্স এর মধ্যে বি পাস করে দাও। কিন্তু এখানে শুধুমাত্র এই যে সিটা লিখেছিলাম এর মধ্যে ফাংশনটা, এইটার সিনট্যাক্সটা একটু অন্যরকম হয়ে যায়। কিরকম? একই রকম হয়, যেমন এক্স লিখলাম, এখানে কি রয়েছে, স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তো আমি জানি সিটা কি, সিটা একটা আমাদের স্ট্রিং টাইপ, সি কে আমরা স্ট্রিং এর মধ্যে প্যাক করে দিলাম। তো সি কে তো প্যাক করলাম, কিন্তু সিটা যে ফাংশন, তার পাশে এখানে কিন্তু আমরা দিতে হবে তার ফাংশনের সিম্বলটা। মিনস সিটা কল করার জন্য স্কোয়ার ব্র্যাকেট লিখে দিলাম, আর তারপরে এরকম যেরকম লিখেছিলাম এক্স ডট সি, দেখো সি এর পাশে তো ছিল আমাদের, সিটা কল করার জন্য হয় ডট মেথড ইউজ করলাম, বা ডিরেক্টলি আমরা স্কোয়ার মেথডের মধ্যে সিটা পাস করে দিলাম আর এটা দিয়ে দিলাম, তাও কিন্তু আমার এখানে অ্যান্সারটা বানিয়ে আসবে। তাহলে আমরা ডট মেথড দিয়ে বার করতে পারি। তো যে কোনো জিনিসকে অ্যাসাইন করা হোক বা মডিফাই করা হোক বা ক্রিয়েট করা হোক না কেন, আমরা ডট মেথড বা ব্র্যাকেট মেথড ইউজ করতে পারি। তার মধ্যে ব্র্যাকেট মেথডটা আমরা ইউজ করি না, আমরা ডট মেথড দিয়ে ইউজ করি। কিছু কোডিং এর এক্সাম্পল আমরা দেখে নিই, আমরা কাকে অ্যাসাইন বলছি, কাকে আমরা মডিফাই বলছি, এগুলো আমরা বুঝে নিই, তাহলে কোডে আমরা আসি এবার। তাহলে এটা হচ্ছে বেসিক বেসিক সিনট্যাক্স, একটা সিম্পল একটা সিনট্যাক্স, কি ওয়ান কোলন ভ্যালু ওয়ান কমা কি টু কোলন ভ্যালু টু কমা ডট 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 ডট, ঠিক। এবার আমরা এই এক্সাম্পলটাকে দেখলাম একটু আগে, যেটা পার্সন বলে একটা অবজেক্ট নিয়েছিলাম, তার মধ্যে নেম একটা কি ছিল, জন একটা ভ্যালু, এজ কি 30 একটা ভ্যালু, অকুপেশন কি ইঞ্জিনিয়ার ভ্যালু, কনসোল অফ করতে পার্সন, তো পার্সনটা পুরো অবজেক্টটাই আমাকে ডিসপ্লে করে দিচ্ছিল। এবার আমি যদি এর মধ্যে যদি একটা একটা করে বার করতে হয়, সাপোজ আমি এইটাকে ফার্স্ট নিলাম, তো একটা এক্সাম্পলকে নিয়ে যাই, তাহলে আমরা পরপর এইটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। এবার এটাকে যদি আমি এখানে রাখি, এটা আমার করাই আছে এখানে, ঠিক আছে। এবার আমি চাইছি যে এর মধ্যে দিয়ে আমি একটা পার্টিকুলার এই নেমটা বার করবো, নেমটা বার করি, আমরা জানি কনসোল লগ, এটাকে একবার এখানে কপি করে নিলাম, আর এখানে আসি, এটা কন্ট্রোল ভি করলাম, তাহলে পার্সন আমরা কি বললাম, ডট নোটেশনে ডট, তারপর আবার কল করতে হবে তার কিটাকে, তো পার্সন ডট নেম মনে করে, তো সেভ করে দেখো নিচে জন আসছে। তো প্রথমে এলো আমার লাইন নাম্বার 13টা, আমার পুরো এই অবজেক্টটা, তার নিচে দেখো জন এসছে। এবার যদি আমি চাইছি যে আমার কাছে পুরো তার এজ ফেজ সব আসবে, তো সব আসবে, তো এটা নিয়ে নাও, এটাকে আমি নেমটাকে বদলে দিলাম আর এজ করে দিলাম, এজ যা আমার কি রয়েছে ওখানে চলে এলো। এমন যদি তুমি কি দাও যেটা নেই, সেটা তোমাকে আনডিফাইন্ড দিয়ে দেবে। সাপোজ আমি এখানে লিখলাম এক্স ওয়াই জি, এক্স ওয়াই জি তো আমার কাছে নেই এখানে, আনডিফাইন্ড যেরকম আমরা পড়েছি, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে অকুপেশন যদি লিখি, তাহলে অকুপেশন আসছে, ঠিক আছে, অকুপেশন, ঠিক আছে, চলে এলো ইঞ্জিনিয়ার। তাহলে এটা হচ্ছে আমার ডট মেথড। এবার দেখো এই নেমটাকে আমি এখানে ডটের ছাড়া ডটটাকে মুছে দিলাম আর স্কোয়ারের মধ্যে প্যাক করে দিলাম, ঠিক আছে, স্কোয়ারের মধ্যে প্যাক করে দিলাম। কিন্তু একটা কন্ডিশন, স্কোয়ারের মধ্যে প্যাক করার সময় বুঝতে হবে নেমটা কি না কোনো ভেরিয়েবল, নেমটা কোনো কি, যেহেতু কি, তাহলে আমাকে এটা সেকেন্ড কোটের মধ্যে এটাকে রেখে দিলাম, মানে সেখানে স্ট্রিং বানিয়ে দিলাম। যে স্ট্রিং বানিয়ে দিলাম আমার কিন্তু আউটপুট দেখা এখনো সেমই আসছে। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট বা ব্র্যাকেট নোটেশন, ঠিক আছে। এবার মনে করো সাপোজ এক্সাম্পল নিয়ে বুঝে নিই, এখানে সাপোজ এখানে একটা আমি রাখি, তার নাম হচ্ছে এবিসিডি, এবিসিডি এটা হচ্ছে একটা ফাংশন, FUNCTION ফাংশন, আর তার মধ্যে আমি কিছু স্টোর করে দিলাম, এখানে একটা কনসোল লগ করে দিলাম, কনসোল ডট লগ, আর এইখানে লিখে দিলাম হচ্ছে হ্যালো ফাংশন, হ্যালো ফাংশন ফ্রম অবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে। এটাকে সেভ করে দিলাম, কোথায় কি এটা হচ্ছে, আচ্ছা কমা দিয়ে নিই, এখানে আমরা জানি যে কমা দিয়ে যেতে হয়, তো কমা দিয়ে দিলাম, আমার সেকেন্ডটা কিন্তু এখানে নেবে। আর এই কার্লি ওপেনটাকে ফাংশন, ফাংশন এবিসি কার্লি ওপেন এবিসিডি, এই কমা দিয়েছে এখানে, এবিসিডি কোলন ফাংশন লিখলাম,
আচ্ছা, এখানে একটা সেমিকোলন দিয়ে নিই, ঠিক আছে। আর কোথায় এরর আসছে দেখি, আনএক্সপেক্টেড টোকেন কার্লি ওপেন ফাংশন এ বি সি। আচ্ছা, আমরা তো এখানে ফাংশনের সিম্বলটাই দিইনি, ঠিক আছে, ফাংশনের সিম্বলটা দিইনি। তুই নাম দেবো না, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অ্যানিমাল ফাংশন লেখা নাম দিয়েছি, নাম সরিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ফাংশনের যে সিম্বলটা ওটা পাস করতে হবে। এবার দেখো, এবার সিম্পলি নেম লিখেছি আমরা, এটা পেলাম। এবার দেখো আমি যদি ফাংশনটা কল করতে চাই, দুটো মেথডে দেখে নিই একবার, দুটো মেথডে বার করে নিই। তাহলে একটা মেথড হচ্ছে আমাদের যে আমি বার করবো কি নাম এবিসিডি, তো পার্সন ডট এবিসিডি, তো পার্সন ডট এবিসিডি লিখলাম, তো দেখো আমার এই এখানে এটা চলে এসছে। ফাংশনের মধ্যে কি ছিল, কনসোল লগ ছিল, কনসোল লগটা আমরা পেয়ে গেলাম। কেন, এবিসিডিটাকে আমি ডাইরেক্টলি এখান থেকে কল করে নিলাম, আমার পুরো ফাংশনটাকে আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে। যেহেতু এবিসিডি কে আমি কল করে নিই, ব্যাটা বোঝো, আমি শুধু এবিসিডি লিখেছি, এবিসিডি মানে হচ্ছে কি, এবিসিডি মানে পুরো ফাংশনটাই আমাকে দেখিয়ে দেবো, ভেরিয়েবলটা দেখিয়ে দাও। এবার দেখো এবিসিডির পাশে আমি এখানে ব্র্যাকেট সিম্বলটা দিলাম, মিনস ফাংশনটা রান করাচ্ছি। তাহলে ফাংশনটা যা কাজ হবে, হ্যালো ফাংশন ফ্রম অবজেক্ট, বোঝা গেল। এবার এবার দেখো আমি এই এবিসিডিটাকে যদি এখানে এইভাবে না লিখি, তাহলে কিভাবে লিখবো, স্কোয়ার মেথডে। তাহলে আমি লিখতে পারি স্কোয়ার মেথড বা ব্র্যাকেট মেথড, তার মধ্যে পাস করে দেবো এ বি সি, ঠিক আছে। এখানেও সেম, যদি এইটুকু লিখে তুমি দাও, পুরো ফাংশনটা দেখে তোমাকে দেখিয়ে দেবে, তোমাকে রান করাতে হবে। তো ব্র্যাকেটটা লেখা মানে হচ্ছে তুমি শুধু ওকে পয়েন্ট করলে, এবার ব্র্যাকেট দিলাম মানে হচ্ছে আমরা এটা কল হয়ে গেল, তো সেম কল হয়ে গেল। তাহলে ব্র্যাকেট দেওয়া মানেই কল হয়ে যায়, আমরা জানি। তো এইভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে ফাংশন করে রাখতে পারি, দেখলাম ফাংশন। ইভেন ইটসেলফ একটা অবজেক্ট রাখতে পারি। সাপোজ এই যে নেম ইকুয়াল টু জন আছে, আমি নেমের মধ্যে জন না রেখে মনে করো এইখানে আমি কোনো একটা অবজেক্ট রেখে দিলাম, এর মধ্যে একটা অবজেক্ট, আবার এখানে রেখে দিলাম এ কোলন 1, এটা জাস্ট ভ্যালু রাখলাম, বিবি কোলন, একটা নাম রেখে দিই SANDIP, ঠিক আছে। আর এটাকে নেম, সরি সেমিকোলন হয়ে গেছে, এটা সেমিকোলন না, কমা, 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 ঠিক আছে, কমা লাস্টে দাও না দাও ডাজন্ট ম্যাটার। এবার দেখো, এবার আমি চাইছি যে এই পার্সনের মধ্যে নেম একটা নিজে একটা অবজেক্ট, তো পার্সনের মধ্যে নেম অবজেক্ট। এবার আমাকে যদি এই বিবিটা বার করতে হয়, কিভাবে বার করবো, সিম্পল, তো পার্সন ডট নেম হিট করলে কি পাবো, এই পুরো অবজেক্টটা, দেন ডট বিবি, এটা পেয়ে যাবো, দেখা যাক। তাহলে আমরা এইটাকেই নিয়ে যাই, ফার্স্ট এই অবজেক্টটাকে নিয়ে গেলাম, আর এখানে আমরা জাস্ট কন্ট্রোল ভি করলাম, পার্সন ডট কি রয়েছে, নেম NAME ডট বিবি। এবার এটা স্টোর করে দেখো, তাহলে সবজি পাবে। এবার এইভাবে এই ডেটা আমাদের ব্যাকএন্ড থেকে আসে, যখন আমরা রিয়াক্ট নিয়ে কাজ করি, তো আমাদের এইরকম ফরম্যাটেই, এটা তো অবজেক্ট আসে আমাদের কাছে স্ট্রিং মিন জেসন, তাকে আমাদেরকে অটোমেটিক্যালি কনভার্ট করে নিতে হয় অবজেক্টে, যদি কোনো কম্পিটিশন করতে হয়। আর যদি কম্পিটিশন করতে না হয়, তাহলে ডিরেক্টলি আমরা জেসনটাকে নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে ডট মেথডে বা ব্র্যাকেট মেথডে ডেটাগুলোকে বার করতে পারি, এটা বোঝা গেল। এবার দেখো আমরা এখান থেকে কিছু অ্যাসাইন করি। অ্যাসাইন বলতে কিরকম, আমরা এখন কি বুঝলাম, আমি যদি এখন এটা কনসোল লগ পার্সন করি, কনসোল লগ পার্সন, তাহলে আমার কাছে এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে আছে হচ্ছে তোমার লাস্ট অবজেক্ট, সন্দীপের পরে এবিসিডি একটা ফাংশন, এজ হচ্ছে 30, নেমের মধ্যে আবার নেম নিজে একটা অবজেক্ট, আবার নেমের মধ্যে আবার AA1 আর বিবি হচ্ছে একটা নাম, আর অকুপেশন হচ্ছে ইঞ্জিনিয়ার, কার মধ্যে আছে, যে মেন ফাংশন তার মধ্যে ইঞ্জিনিয়ার আছে, মিন নেমটা তার মধ্যে আছে, নেমের মধ্যে আবার একটা অবজেক্ট আছে, এটা ক্লিয়ার। এবার দেখো আমরা চাইছি যে কিছু এর মধ্যে অ্যাড করবো, আমরা পড়েছিলাম না যে অ্যাড করতে হলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু অবজেক্ট, এটা হচ্ছে একটা মিউটেবল প্রপার্টি, মিউটেট করা যায়। তো অ্যাড মানে সিম্পল, আমরা যেভাবে লিখছিলাম আমরা সেইভাবে, যেমন কল যখন করছিলাম, তো কল কিভাবে করছিলাম, পার্সন ডট লিখে। তো নিয়মটা হচ্ছে যদি তুমি কিছু অ্যাসাইন করো, তো অ্যাসাইন করার সময় যদি ওই কিটা এক্সিস্ট করে, তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর যদি ওই কিটা এক্সিস্ট না করে, তো নতুন ক্রিয়েট হয়ে যাবে। তো এডিট বলো বা মডিফাই বলো বা ক্রিয়েট বলো, দুটো সিনট্যাক্স একই, আমাদের কাছে কিটা আছে কি নেই সেটা ডিপেন্ড করছে। তাহলে আমরা জানি যে PERSON পার্সন ডট, পার্সন ডট, তো পার্সন ডট আমরা জানি কোন কিগুলো আছে, ABCD আছে, এজ আছে, এগুলো আছে। তো এর মধ্যে মনে করো মোবাইল বলে কিছু নেই, তো মোবাইল, মোবাইল ইকুয়াল টু 99999999, এটা তো নেই, তো আবার এটাকে স্টোর করে দিলাম। যে স্টোর করে আমি আবার এই কনসোল লগটাকে জিজ্ঞেস করি তোমার কাছে কি ভ্যালু আছে, তো দেখো ও বলবে আমার কাছে যে একটা মোবাইল বলে অ্যাট্রিবিউটও কিন্তু অ্যাড করে দিয়েছে, দেখো সেকেন্ডটাতে মোবাইল বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। কেন, কারণ মোবাইলটা অলরেডি এর মধ্যে ছিল না। তো নিয়মটা হচ্ছে যখনই আমি কিছু নতুন ক্রিয়েট করছি, এই পার্সেন্টের মধ্যে বললাম মোবাইলকে অ্যাড করে দাও,
তো দেখলো মোবাইলটা আছে কিনা, যদি থাকে তাহলে ও মডিফাই করবে। যেমন দেখো এখন তো আছে এইটা, এবার আমি কি করলাম, এইটাকেই নিচে এসে আবার এটাকে আবার লিখলাম, আর এইখানে আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 0, ঠিক আছে, এইটা আমি দিয়ে দিলাম ওকে। এবার এর নিচে আমি কি করলাম, এটাকে কনসোল লক করে দিই। মিনস আমি এর মধ্যে লিখলাম ফার্স্ট, তারপরে আমি বলছি যে আমার কাছে ভ্যালু কি আছে এখন বলো। এবার দেখো যখন তুমি এখানে দেখবে তখন তোমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে যখন আমরা নতুন কোনো অবজেক্টের মধ্যে নতুন কোনো ভ্যালুকে ইনসার্ট করতে হয়, তাহলে সিনট্যাক্সটা একই। জাভাস্ক্রিপ্ট নিজে বুঝে নেয় যে ওই কিটাকে এক্সিস্ট করে, যদি এক্সিস্ট করে তাহলে ওটাকে অল্টার করে দেবে, মডিফাই করে দেবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে ওটাকে ও নতুন করে ক্রিয়েট করে দেবে। আর যদি কোনোকে ডিলিট করতে হয়, সাপোজ সাপোজ আমার দরকার, আমার মোবাইল নাম্বার দরকার নেই মনে করে, তো তার সিনট্যাক্সটা হচ্ছে একদম সিম্পল, একটা ডিলিট কিওয়ার্ড লিখতে হয়, DELETE, ডিলিট, এবার PERSON, তোমার যেটা দরকার, তো পার্সন ডট, মনে করো আমার দরকার হচ্ছে মোবাইলটা আমার লাগবে না, তো পার্সন ডট মোবাইল, যে হিট করলাম ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কি করে বুঝবো, তো পার্সনটাকে একবার প্রিন্ট করে দিই, মিনস ডিসপ্লে করে নিই এর নিচে, তাহলে এটাকে ডিসপ্লে করে নিই, এখন দেখো মোবাইলটা আর নেই। ঠিক আছে, আমার যদি আবার অন্য কিছু ডিলিট করতে হয়, ঠিক আছে, তো আমি এর মধ্যে মনে করো নেক্সট একটা ডিলিট করলাম, পার্সন ডট এজ, এটাও ডিলিট করে দিলাম, তাহলে আমি আরেকবার দেখি, দেখো এজটাও নেই। এবার তুমি যদি চাও যে এখানে ডিলিট করে দিতে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ার সাপোজ, অকুপেশন, তো অকুপেশন ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো লাস্টে আমার অবজেক্ট দাঁড়িয়ে গেল শুধুমাত্র এখন নেম আর এবিসিডি একটা ফাংশন আছে, আর কিছুই নেই, ডিলিট হয়ে যাচ্ছে। তো মনে রাখবে যে কোনো প্রোগ্রামিং এ যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করি, এডিট করি, ডিলিট করি, সব সিঙ্গেল এক্সিকিউশন হয়, মিনস যে মাল্টিপল ডিলিট করতে হয় বা মাল্টিপল ক্রিয়েট করতে হয়, তখন আমাদেরকে কি ইউজ করতে হয়, লুপ, তখন আমাদের কাছে ফর লুপ বা ফর ইচ লুপ। তো অবজেক্টের জন্য ফর ইন লুপ একটা বানানো হয়েছে স্পেশাল, তারপরে আমরা দেখবো ফর ইন, যেরকম অ্যারে হলে ফর অফ হয়, অবজেক্ট হলে ফর ইন হয়, মানে স্পেশালি অবজেক্টকে ডিল করার জন্য বানানো হয়েছে, যে যদি কিছু মাল্টিপল বা কন্টিনিউয়াস যদি কিছু লুপ চালাতে হয় তাহলে, তো ডিলিট তো একটাকে ডিলিট করবে, ও তো দুটোকে করতে পারে না, ওইরকমই যখনই আমরা মাল্টিপল কিছু করতে হয় লুপের হেল্পে এগুলো করতে হয়। এবার যদি মনে করো আমি পুরো অবজেক্টটাকে ডিলিট করতে চাইছি, সাপোজ আমি এগুলোকে কমেন্ট করে দিলাম, ডিলিটটাকে রাখলাম না, বা একটা ডিলিটকে রাখি, আমি শুধু মোবাইলটাকে আনকমেন্ট করলাম। এখন যদি আমি দেখি তো মোবাইল ছাড়া কিন্তু আমার কাছে আছে, দেখো অকুপেশন আছে, নেম আছে, এজ আছে, এবিসিডি আছে। এবার চাইছি না আমি ওয়ান গোতে পুরোটাকেই শেষ করে দেবো, মানে পুরোটাকেই নাল করে দেবো, সিম্পল নাল করে দেবো না, তো নাল করে দাও, তো পার্সন ডট, সরি, পার্সন ইকুয়াল টু নাল, পুরোটাকে নাল করে দিচ্ছি, তো পার্সন মানে হচ্ছে নাল। এবার তুমি দেখো পুরো অবজেক্ট কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, লাস্ট টাইম দেখো নাল আসছে, মানে কিছুই নেই এর মধ্যে এখন। তো পুরোটাকে যদি ফ্ল্যাশ আউট করতে হয় তো সিম্পল নাল, অ্যারে হোক আর অবজেক্ট হোক, নাল করে দাও। অ্যারেকে আরেকভাবে করা যায় যে ব্ল্যাঙ্ক সাবমিট করে দাও, মিনস ওর মধ্যে ব্ল্যাঙ্ক পাস করে দাও, তো পুরোটাই ওভাররাইট হয়ে যায়, মানে আলটিমেটলি আমরা ওভাররাইট করে দিলাম। তো এখন কিন্তু পার্সন নাল, অবজেক্ট আমার সেম, কিন্তু মেমোরির মধ্যে কিন্তু একটাই মেমোরি অকুপাই করেছিল, মেন মেমোরি, যেখান থেকে আমরা সব ডিলগুলো করছি এখান থেকে, ঠিক আছে, তো এখন নাল স্টোর হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ডেটা অ্যাক্সেস করতে হয় ইউজিং ডট মেথড অ্যান্ড ব্র্যাকেট নোটেশন বা ডট নোটেশন, দুটো ভাবে কিভাবে অল্টারেশন বলো বা নতুন কোনো এলিমেন্টকে ক্রিয়েট করো, ইনসার্ট করো, সেটা বুঝলাম। কিভাবে পার্টিকুলার কোনো এলিমেন্টকে মাল্টিপলকে আমরা ডিলিট করতে পারি, আর ওয়ান গোতে যদি কোনো অবজেক্টকে ফ্ল্যাশ আউট করতে হয় বা নীল করতে হয় বা ওটাকে ইরেজ করতে হয়, দেন আমরা ওর মধ্যে নাল স্টোর করে দেবো। এটা বোঝা গেল। এবার আমরা কিছু এখান থেকে প্রোগ্রাম দেখে নিই যেগুলো আমাদেরকে একটু হেল্প করবে আরো বুঝতে। তাহলে এগুলোকে দেখো বুঝলাম, যে পার্সন ডট নেম, পার্সন ডট এজ কিভাবে লিখতে হয়, তারপর আমরা এটা দেখলাম যে কিভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখতে হয় ইউজিং ব্র্যাকেট নোটেশন, এটা বুঝলাম, ঠিক আছে। তো ব্র্যাকেট নোটেশন অ্যান্ড ডট নোটেশন এগুলো হচ্ছে এটাও বুঝলাম, যে ডিলিট কিভাবে করতে হয় আমরা সব বুঝে নিলাম, তারপরে কোডগুলোকে দেখছি, তো ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখলাম, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজ, যে ক্রিয়েট অ্যান অবজেক্ট রিপ্রেজেন্টিং এ কার, তুমি কার মানে একটা অবজেক্ট বানাও যার মধ্যে তুমি মেক, মডেল, ইয়ার, কালার রাখবে, এগুলোকে অ্যাক্সেস করো আর মডিফাই করো। তো সিম্পল, আমরা যদি এটাকে দেখি তাহলে এই এক্সাম্পলটা দেখলে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমরা অ্যাক্সেস করলাম আর কিভাবে মডিফাই করলাম, যেভাবে আমরা একটু আগে দেখলাম ওই কোডটাই লেখা আছে এখানে। তো আমি জাস্ট এটাকে নতুন করে সেভ করে দিলাম। এবার দেখো কার একটা অবজেক্ট, তার মধ্যে মেক, মডেল, ইয়ার, কালার রয়েছে, কনসোল লক করেছি লাইন নাম্বার 9-এ। দেন আমরা কি করলাম, পরের লাইন দেখো কার ডট ইয়ার, ইয়ার তো এক্সিস্ট করে, কি হবে, অল্টারেশন হবে। কার ডট কালার কি হবে, অল্টারেশন হবে। এখন যদি আমার কিছু মনে করে এমন কিছু নেই যেটা এর মধ্যে লিখবো অথচ নেই, সাপোজ এর মধ্যে লিখে দিলাম যে কার ডট কার ডট মনে করো মেক আছে, মডেল আছে, কালার আছে, মনে করো দিয়ে দিলাম এর মধ্যে টাইপ, টাইপ তো আমার কাছে নেই, দিয়ে দিলাম মনে করো এটা 4 হুইলার, আমি লিখে দিলাম এর মধ্যে 4 হুইলার, FOUR 4WHELL, 4 হুইলার, ঠিক আছে। এবার এটাকে সেভ করি। তাহলে এবার দেখো আমার কাছে কিন্তু কি হলো, যে কালার ছিল, মেক ছিল, মডেল, টাইপ ছিল,
ঠিক আছে, টাইপ কিন্তু ছিল না, টাইপটা অ্যাড হয়ে গেল আর ইয়ারটা চেঞ্জ হয়ে গেল। তো যেগুলো ছিল সেগুলো মডিফাই হয়ে গেল, আর যেটা ছিল না সেটা ইনসার্ট হয়ে গেল, সিম্পল। তো ডিলিট বুঝলাম, একটাকে এডিট করা বুঝলাম, একটাকে অল্টার করা বুঝলাম। তো এইগুলো সিম্পল, এর মধ্যে অনেক এক্সাম্পলস আছে, এগুলো একবার করে প্র্যাকটিস করো না, খুব ছোট ছোট এক্সাম্পলস রয়েছে বা যা দেখলাম। আর নেস্টেডটাকে একবার দেখে নিই, নেস্টেডের একটা কনসেপ্ট বুঝে নিলে পুরো নেস্টেডটা আমরা বুঝতে পারবো। নেস্টেড কিভাবে করতে হয়, নেস্টেডের মানে হচ্ছে একটার মধ্যে একটা, আমরা বুঝেছি তাও একবার এটা দেখে নিই যে নেস্টেড কিভাবে লিখতে হয়। সিম্পল, যখনই আমরা কোনো ডট মেথড লিখবো বা ডট নোটেশন লিখবো তখন আমরা সিম্পল কি করব, আমরা ওর মধ্যে এটাকে জাস্ট ভিউটাকে ফুল স্ক্রিন করতে ওয়ার্ড র্যাপ যেটা দেখাতে হয়। এবার দেখো, স্টুডেন্ট বলে একটা অবজেক্ট রয়েছে, তো গ্রেডস বলে হচ্ছে অবজেক্টের মধ্যে অবজেক্ট। তো গ্রেডস এর মধ্যে যদি ম্যাথকে বার করতে হয়, কি বার করবো, সিম্পল, স্টুডেন্ট ডট গ্রেডস ডট ম্যাথ। দেখো স্টুডেন্ট ডট গ্রেডস ডট ম্যাথ বেরিয়ে গেছে। আর যদি ওটাকে বার করতে হয় তোমার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, স্টুডেন্টস ডট গ্রেডস ডট সায়েন্সকে বার করেছি, তো সায়েন্সকে পাস করে দিয়েছি। তো ক্লিয়ার, দুটো আছে, প্রথমে অবজেক্টটা আসছে লাইন নাম্বার 15, আর তারপরে দুটো অবজেক্ট আসছে। এবার মনে করো যে এই ম্যাথের মধ্যে সাপোজ কোনো অবজেক্ট থাকতো, আমি এখানে একটা অবজেক্ট পাস করে দিলাম, এই ম্যাথের মধ্যে আর একটা অবজেক্ট সাপোজ এখানে আছে মনে করো অ্যালজেব্রা, এএলজিবি তে স্টোর করে দিলাম 1 2 3, সাপোজ এক্সাম্পল দিলাম। আর একটা দিয়ে দিলাম মনে করো এখানে জিওমেট্রি, জিও জিও এম জিও এম তে স্টোর করে দিলাম তোমার হচ্ছে ট্রাইঙ্গেল, TRIANGL, সরি TRIA, আচ্ছা এটা উপরে কোলন হয়ে গেছে, সবসময় মনে রাখবে কমা, ঠিক আছে, এটা এই হ্যাবিট হয়ে যায়, কারণ সবসময় কোডিং করতে করতে তো সেমিকোলন দেওয়ার অভ্যাস হয়ে যায়। তো দেখবে এটা ম্যাক্সিমাম ভুল হয় অবজেক্ট লেখার সময়। একটা ভুল হয় যে তুমি হয় ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছ, আর একটা হয় সেমিকোলন দিয়ে দিচ্ছ, তো ইমিডিয়েটলি ওটা চেঞ্জ করে নিও, বুঝতে পারা যাবে। এবার দেখো, তাহলে আমি চাইছি এবার যে এবার এই জিওএমটাকে বার করবো, সিম্পল। তো প্রথমে স্টুডেন্টস, তারপরে গ্রেডস, তারপরে ম্যাথ, তারপর জিওএম, তাহলে বার করে নাও এখান থেকে, সিম্পল। তাহলে আমি ফার্স্ট এইটাকে কপি করে নিলাম, আর এখানে এইগুলোকে ডিলিট করে দিই, রাখলাম। মেন অবজেক্টটা আছে, এখন দেখে নি মেন অবজেক্ট প্রিন্ট হচ্ছে, তো মেন অবজেক্ট প্রিন্ট হচ্ছে। এবার চাই যে আমি চাই যে এইটার মধ্যে আমি শুধুমাত্র জিও এম যেটা ছিল সেটাকে বার করব। তো আমি কি করবো, স্টুডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্টের মধ্যে আছে, সরি এখানে আমি জাস্ট স্টুডেন্টের মধ্যে আছে গ্রেডস, তার মধ্যে আছে ম্যাথ, তার মধ্যে আছে জিও এম। এবার দেখো বেরিয়ে গেল ট্রাইঙ্গেল। তুমি এইটাকে লেখো না লেখো, এটা আমি করে দিই, কন্ট্রোল করে দিই, ঠিক আছে, কমেন্ট করে দিলাম, তো ট্রাইঙ্গেল চলে এলো। এবার তুমি মনে করো সাপোজ এটা কারো নাম হতো, সাপোজ উপরে যে নেম ইকুয়াল টু আছে, নেম ইকুয়াল টুর মধ্যে মনে করো সাপোজ এখানে আমি আর্ট অবজেক্ট দিয়ে দিই। এই অবজেক্টের মধ্যে মনে করো ছিল হচ্ছে এফ নেম, এফ নেমের মধ্যে আমি স্টোর করেছি একটা স্ট্রিং মিস্টার ABC, ঠিক আছে, ABC মনে করো। আর এখানে একটা লিখে দিলাম যে ADD মিনস অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিলাম INDIA, ঠিক আছে, স্টোর করে দিলাম, সিম্পল। তাহলে এখানে কোলনটা পড়েনি, কোলন, তাহলে আমরা এটা স্টোর করে দিলাম। এবার দেখো আমি চাইছি যে যে লগ ইন করছি, সাপোজ এই ডেটাটা মনে করে এসছে তোমার কাছে, এরকম একটা স্ট্রাকচার এসছে, এরকমটা আসবে না কেন, ওখানে তোমার জেসন আছে, তো জেসনটা পরে যখন বুঝবো তো এই জিনিসটাই লিখতে হয়, শুধু একটু অন্যভাবে লিখতে হয়। তো যখন এইটা আসবে তখন আমাকে যদি বার করতে হয় যে যে লগ ইন এর নাম লেখো, তো ওয়েলকাম আসবে, ডান দিকে তো নাম থাকবে, তো কোথাও কার মধ্যে আছে, স্টুডেন্ট একটা মেন অবজেক্ট, তার মধ্যে নেম হচ্ছে একটা, তার নিউ একটা অবজেক্ট, তো স্টুডেন্টের মধ্যে নেম, তার মধ্যে এফ নেম, তো বার করে দাও এখান থেকে। তো সিম্পল আমি কি লিখবো, এটাকে সরিয়ে দিলাম, স্টুডেন্ট ডট নেম, নেমের মধ্যে এফ নেম, ঠিক আছে। দেখো মিস্টার এবিসিডি আসছে। এবার তুমি এর মধ্যে হয়তো কিছু লিখবে স্ট্রিং দিয়ে, লিখে দাও স্ট্রিং। আমি এখানে কনক্যাট করে দিলাম, সরি এখানে প্লাস দিয়ে কনক্যাট করে দিলাম, আর কনক্যাট করার পর এখানে আমি কিছু লিখে দিই যে ওয়েলকাম, ওয়েলকাম, দেখো ওয়েলকাম মিস্টার এবিসিডি। তো এরকমই ডেটাবেস থেকে এটা আসবে জেসন ফরম্যাটে, জাস্ট আমরা কার মধ্যে কোনগুলো আছে বার করে নিলাম, প্লট করে দিলাম। মিনস রিয়াক্টের মধ্যে এই কাজগুলোই আমরা করবো, ব্যাকএন্ড থেকে আমার জেসন আসবে, আর জেসনটাকে আমি নিয়ে কাজ করবো। তো বারবার তো আমি জেসন জেসন বলছি, কিন্তু কাজ তো করছি অবজেক্টে। তো মনে রাখবে অবজেক্ট জেসনের মধ্যে লেখার কোনো চেঞ্জেস নেই, শুধু কিভাবে আমি ওটাকে পাস করছি, কিভাবে ডিফাইন করছি, ছোট্ট মতো ডিফারেন্স আছে। দুটো আমাদেরকে দিয়ে দেয়, মেথড দিয়ে দেয়, জেসন ডট স্ট্রিংিফাই আর জেসন ডট পার্স, বাস ওটার মধ্যে লেনদেন করতে হয়, বাকি কিন্তু এই জিনিসগুলো সেম। কিন্তু তার মধ্যে ছোট্ট ডিফারেন্স থাকে, যেহেতু আমরা জানি, একটু পড়লাম যে সব কিগুলো সবসময় স্ট্রিং হয়,
কিন্তু অবজেক্টের কাছে একটা ফ্লেক্সিবিলিটি আছে, তুমি কোড, সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করো বা না করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন জেসন লিখবো আমরা এটাই লিখবো, এটাকে জেসন বলবো তখন যখন আমরা এর মধ্যে এই কি গুলোকে সিঙ্গেল কোড আর ডাবল কোডের মধ্যে রাখবো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, জেসনের মধ্যে ফাংশন রাখা যায় না, জেসনের মধ্যে আনডিফাইন্ড রাখা যায় না, ফাংশনের মধ্যে সিম্বল রাখা যায় না। মিনস জেসনের মধ্যে আমরা ফাংশন আনডিফাইন্ড কে রাখতে পারি না, বাস ওইটুকু ছাড়া বাকি সব একই, শুধু কি গুলোকে আমাকে সিঙ্গেল কোড ডাবল কোডের মধ্যে লিখবো। একটা চ্যাপ্টারে পড়বো আমরা, কমপ্লিট ডিফারেন্সটা বুঝবো। তো যেহেতু জেসনের অবজেক্ট দেখতে একই, সবকিছু একই, কিন্তু কাজ আলাদা। কাজ কি আলাদা? এই যে তুমি ডেটাগুলোকে বার করছো কনসোল লগ করে, এটা কি? এটা অপারেশন। আমরা অ্যাক্সেস করছি বা আমরা ডিলিট করছি বা আমরা কনকেট করছি বা মডিফাই করছি, এগুলো হচ্ছে অপারেশন। এই অপারেশনস গুলো অবজেক্টের মধ্যে হয়, জেসনের মধ্যে হয় না। জেসন তোমাকে দেবে শুধুমাত্র ডেটাকে এক্সচেঞ্জ করা বা স্টোর করতে। তুমি ডেটাগুলো ওখানে বার করে ডিসপ্লে করছো, মিনস অ্যাক্সেস করছো, কিছুই না। অপারেশনস তোমাকে করতে দেবে না, মিনস মডিফিকেশন, ডিলিট, অল্টারেশন, এগুলো নট অ্যালাউড। কেন? ওটা হচ্ছে একটা রেডিমেড জিনিস, তোমাকে অ্যাক্সেস করার জন্য দিয়ে দিয়েছে। মানে মিনস তোর সমস্ত প্রোগ্রামিং গুলো হয়ে গেছে, তোমাকে একটা আউটকাম দেবে, রেজাল্ট। তুমি রেজাল্টটাকে নিয়ে আর কি প্রসেস করবে? তো রেজাল্টটা হচ্ছে ফর ডিসপ্লে পারপাসের জন্য, ঠিক আছে? তো জেসনটা হচ্ছে ওই পারপাসে, টু এক্সচেঞ্জ ইউর ডেটা ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার অ্যান্ড টু স্টোর ইউর ডেটা ইন জেসন ফরম্যাট লাইক মঙ্গোডিবি, ঠিক আছে? তো আমরা এটা হয়তো আস্তে আস্তে আরো ডিপলি বুঝবো। তো আমরা এই এক্সাম্পলস গুলোকে একটু চোখ বলাবে, ঠিক আছে? এবার চলে আসে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি আর মডিফাই করতে পারি। এটা আমরা পড়েছি অলরেডি, এখন দেখলাম, তার একবার আমরা এইটাকে ছোট ছোট এক্সাম্পলস রয়েছে বুঝে নিই। তাহলে আমরা কি বুঝলাম? যে ডট নোটেশন হচ্ছে একটা প্রসেস, একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন, যেটা অলরেডি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলাম, সেটা একটু লেখার মধ্যে রয়েছে, সেটা একটু দেখে নিই। তাহলে এই যদি একটা অবজেক্ট হয়, তাহলে আমরা বুঝলাম এখন যে ডট নোটেশন দিয়ে বার করতে পারি বুক একটা অবজেক্ট, বুক ডট টাইটেল, বুক ডট অথার, বুক ডট ইয়ার, এগুলো পেয়ে যাবো। বা যদি আমরা ব্র্যাকেট নোটেশনে যাই, তো বুক স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইয়ার এজ এ স্ট্রিং, বুক তার মধ্যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অথর এজ এ স্ট্রিং, আমাকে স্ট্রিং হিসেবে পাস করতে হবে, ঠিক আছে? অ্যান্ড যখন ভেরিয়েবল নিয়ে পাস করি, যেমন এই এক্সাম্পলটা, এটা খুবই কম ইউজ করি। যেমন আমরা কি করলাম, এই টাইটেলটাকে পাস করবো, তাহলে বুক ডট টাইটেল লিখছিলাম, একটু আগে দেখো বুক ডট টাইটেল, এখানে দেখো বুক ডট টাইটেল। তো বুক ডট টাইটেল না লিখে আমি বুক অফ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে পারতাম টাইটেল, ওটাও করতে পারতাম। কিন্তু ওইভাবে লিখতে হয়, তো ডট হোক বা আমরা স্কোয়ার ব্র্যাকেট লিখে যদি ওখানে আমরা ভেরিয়েবল পাস করি, মিনস উইদাউট কোনো স্কোয়ার স্ট্রিং, মিনস সিঙ্গেল কোড ডাবল কোডের মধ্যে পাস করতে হয়, তখন আমাদেরকে এই টাইটেলটাকে স্টোর করে দিলাম একটা ভেরিয়েবলে, এইটার নাম ভেরিয়েবল, প্রপার্টি নেম একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটাকে পাস করে দিলাম, তখন আমার কিন্তু কোনো সিঙ্গেল কোড বা ডাবল কোডের দরকার কিন্তু নেই, আমরা কিন্তু ডিরেক্টলি ওটাকে কল করতে পারি, ঠিক আছে? তখন আমাদেরকে যখন এইভাবে কোনো প্রপার্টি ইউজ করতে হয় ভেরিয়েবল দিয়ে, তখন কিন্তু আমাদের স্কোয়ার ব্র্যাকেটের কনসেপ্টটা ইউজ হয়। তখন কিন্তু ডট নোটেশন দিয়ে এইভাবে বার করাটা হয় না। তখন ডট মিনস তুমি ডিরেক্টলি কি কে কল করছো, ঠিক আছে? কি কল করার জন্য ডট নোটেশন হচ্ছে প্রেফার্ড। আর যখন তুমি কোনো ভেরিয়েবল কল করবে, তখন তো ডট নোটেশন দিয়েও বার করতে পারো, অ্যাজ ওয়েল এজ আমরা এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বার করতে পারি। তো আমাদের কাছে এই কনসেপ্টস গুলো আমরা দেখলাম কিভাবে আমরা কল করি, ঠিক আছে? তো এর মধ্যে কিছু কোডিং এক্সাম্পলস গুলো যেগুলো আমরা অলরেডি করে নিয়েছি। তো এর মধ্যে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, যেমন ক্রিয়েট এ অবজেক্ট রিপ্রেজেন্টিং এ মুভি, ঠিক আছে? কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো একটা মুভি নাম দিয়ে, তার মধ্যে টাইটেল, ডিরেক্টর, মানে এগুলো রাখবো। রাখার পর তুমি এগুলো অ্যাক্সেস করছো, দেখো অ্যাক্সেস করার সিম্বল সেম, ডট নোটেশন অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেট বা ব্র্যাকেট নোটেশন। মডিফাই মিনস যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাবে, যে কিগুলো নেই এগুলো ক্রিয়েট হয়ে যাবে। মডিফাই করলাম কেন? যে ইয়ার, তারপর জেনরে, মুভি, এগুলো কিন্তু ছিল, ঠিক আছে? এগুলো কিন্তু আমার এখানে কিন্তু এগুলো আছে। আর দেখো রেটিং বলে কোনো একটা কি ছিল না, তো রেটিং যখন লিখলাম তখন ক্রিয়েট হয়ে গেল। যখন কনসোল লগ মুভি করবে, তো মুভি পুরো অবজেক্টটা তোমাকে দেখাবে কার মধ্যে কি আছে, ওপেন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? ওইরকমই এইগুলো হচ্ছে তোমার সেম একই জিনিস। তো কিভাবে কল করতে হয় সেটা বুঝলাম। এবার যদি একটু ক্যাসকেডেড হয়ে যায়, ক্যাসকেড মিনস নেস্টেড যদি হয়ে যায়, তো নেস্টেড তো আমরা একটু আগে দেখলাম ডট নোটেশন দিয়ে। তো ডট নোটেশন তো ক্যাসকেড বুঝলাম। এবার যদি মনে করো ডট নোটেশন ছাড়া যদি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করতে হয়, তাহলে এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো। তো একটা এক্সাম্পল দেখে নিই, এটা যেখানে নেস্টেড অবজেক্টের মধ্যে আমরা যেটা বার করা হোক বা ডিলিট করা হোক বা যাই বলো, এটা দেখলে আমরা মোটামুটি অ্যাক্সেস, ডিলিশন, এগুলোকে আমরা কভার করতে পারবো। তাহলে আমরা এইটাকে রাখলাম। এবার দেখো আমরা কি লিখলাম এখানে। স্মার্টফোন হচ্ছে একটা অবজেক্ট, ঠিক? তার মধ্যে ব্র্যান্ড তার একটা প্রপার্টি, মডেল, প্রাইস, স্পেক্স। আবার স্পেক্স একটা অবজেক্ট, এই প্রপার্টি একটা অবজেক্ট। তো স্পেক্স এর মধ্যে আবার প্রসেসর আর র্যাম আছে, ঠিক? এর ছোট্ট একটা অবজেক্ট, এইটুকু। এবার এর মধ্যে আমরা কিছু দেখছি অপারেশন, কি দেখছি? কনসোল লগ করলাম, ফার্স্ট স্মার্টফোন ডট স্পেক্স ডট প্রসেসর,
স্মার্টফোনের মধ্যে ঢুকলো স্পেক্স, তার মধ্যে প্রসেসর, তো আমাকে দিয়ে দিল এটা এটা যা রয়েছে দেখো, দেখো এটা রয়েছে A14 বায়োনিক। দেন লাইন নাম্বার 30, এবার দেখো আমরা স্কোয়ার দিয়েও লিখতে পারি, আবার ডট দিয়ে তো বুঝলাম, স্কোয়ার দিয়ে কিভাবে লিখবো, সিম্পল পাশাপাশি ফাংশন ছাড়া। ফাংশন যদি হয় তো ফাংশন সবসময় লাস্ট কল হয়, ঠিক আছে। তো স্মার্টফোন একটা অবজেক্ট, তার মধ্যে ডট না দিয়ে আমি স্পেক্সটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে স্পেক্সটাকে টার্গেট করে নিলাম এইটা। এবার এর মধ্যে যদি কিছু বার করতে হয় সেটাকেও আবার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করতে হবে, যে ভ্যালুটা আছে বা যে কিটা আছে, যে প্রসেসর বার করে দিলাম বা র্যাম বার করে দিলাম, তবে এটাও আসবে, তখন 4 GB আসছে এটা। তো ডট নোটেশনটাই অ্যাকচুয়ালি আমরা ইউজ করি যখন ভেরিয়েবল ইউজ করতে হয়, মনে রাখবে তার জন্যই বানানো হয়েছে স্কোয়ার মেথডটা, ঠিক আছে। কেননা ডট নোটেশনের মধ্যে আমরা যেহেতু সিঙ্গেল কোড ডাবল কোড লিখতে পারি না, তো ওটার মধ্যে ফিক্স থাকে যে তুমি কিটাকেই কল করতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি ভেরিয়েবল কল করতে হয় তখন কিন্তু আমাদের কাছে স্কোয়ার, মানে কোশ্চেন আসছে মানে স্কোয়ারটা কেন বানানো হয়েছে, তো ভেরিয়েবলের জন্য হচ্ছে স্কোয়ারটা আমাদের কাছে প্রেফার্ড। এবার মডিফাই যদি করতে হয়, বুঝলাম যে স্মার্টফোন ডট প্রাইস যদি থাকে তাহলে চেঞ্জ করে দাও, আর যদি না থাকে তাহলে নিচের গুলো আসো, এটা নেই, কালার ছিল না, তো ব্ল্যাক চলে আসবে। আর সিম্পল ডিলিট, যদি এক্সিস্ট করে তো ডিলিট, আর যদি না করে তো তোমার দেবে না। সাপোজ তুমি এখান থেকে প্রাইস ছিল, ঠিক আছে, তো দেখো এর মধ্যে তোমার কিন্তু প্রাইসটা আর নেই, ঠিক আছে। এবার তুমি মনে করো এর মধ্যে কিছু এমন দিলে ABCD, যেটা এর মধ্যে তো এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট করে না তো তোমার ওর মধ্যে কাজ করবে না ওটা, দেখো ওর মধ্যে নেই, কাজ করলো না। ডিলিট খুঁজছে কিটাকে, কিটা পাইনি, কোনো অসুবিধা নেই। যখন তুমি কিছু ক্রিয়েট করছো বা কিছু মডিফাই করছো তখন সে তোমাকে এরর দেবে, রেফারেন্স এরর, কিন্তু ওটা পেলোই না, ও ক্রিয়েট করতে গেছিল। ডিলিট তো একটা প্রসেস, যদি ও জিনিসটাকে পেলো না তো পেলো না, ঠিক আছে। তো এই প্রসেসটা তোমার কিন্তু মেমোরির মধ্যে কোনো এক্সিকিউশন হচ্ছে না, ও ডিলিট করতে গেছে, খুঁজে পেলো না, তোমাকে বাইপাস করে দিল। তো এইভাবে কিন্তু আমরা সবগুলোকে এখান থেকে পাবো। তো এইটা ABCD। আমি যদি এখান থেকে প্রাইস, এখান থেকে ছিল হচ্ছে তোমার স্মার্টফোনের মধ্যে, আমি চলে যাই এর মধ্যে, স্মার্টফোনের মধ্যে হচ্ছে SP স্পেক্স, স্পেক্স একটা অবজেক্ট, স্পেক্স এর মধ্যে যদি ঢুকি তাহলে হচ্ছে এর মধ্যে র্যাম, তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার যদি আমি কনসোল লগ স্মার্টফোন করি তাহলে এর মধ্যে কিন্তু আমার আর র্যামটা স্পেক্সের মধ্যে থাকবে না, শুধু চলে আসছে প্রসেসর, বোঝা গেল। তো কিভাবে আমরা নেস্টেড, তো নেস্টেড ক্রিয়েট করা বলো বা আলটিমেটলি ক্রিয়েট আর অল্টারেশন সেম, যদি কি এক্সিস্ট করে তো অল্টারেশন হবে, কি এক্সিস্ট না করলে ক্রিয়েট হয়ে যাবে। আর ডিলিট হচ্ছে পার্টিকুলার একটা ডিলিট করার জন্য, না হলে পুরোটাকে ডিলিট করতে গেলে সিম্পল আমি যদি এর আগে যদি এটাকে নাল করে দিই, যে স্মার্টফোন স্মার্টফোন ইকুয়াল টু নাল হচ্ছে একটা অবজেক্ট, আমরা পড়েছি নাল একটা অবজেক্ট, যেই নাল করে দিলাম এবার তুমি যদি যাও তোমার এটা নাল হয়ে গেল, মিনস লাস্টের লাইনটা। আগেও তো প্রিন্ট হচ্ছে কারণ আগে কনসোল লক করা আছে, এই লাইনে আসার পর যখন এই লাইনে এল 26 নম্বর লাইনে, তখন তার এক্সিকিউশনটা 0 হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমরা বুঝলাম যে অবজেক্ট কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে ওর মধ্যে নতুন এলিমেন্টকে ইনসার্ট করতে হয়, কিভাবে কোনো এলিমেন্টকে মডিফাই করতে হয়, কিভাবে কোনো প্রপার্টিকে ডিলিট করতে হয়। তো এলিমেন্ট বলো, প্রপার্টি বলো, কি বলো, সবগুলোই হচ্ছে তোমার একই জিনিস, আর সবগুলোকে একসাথে বলছি আমরা কালেকশন। তাহলে অবজেক্ট হচ্ছে কালেকশন অফ প্রপার্টিজ, এগুলো সব প্রপার্টিজ, ঠিক আছে। যখনই আমরা বলছি এইটা যে স্মার্টফোন হচ্ছে একটা অবজেক্ট, কেন এ হচ্ছে কালেকশন অফ প্রপার্টিজ, তো ব্র্যান্ড অ্যাপেল এগুলো সব হচ্ছে এক একটা প্রপার্টি, ব্র্যান্ড প্রপার্টি, মডেল প্রপার্টি, প্রাইস প্রপার্টি, স্পেস, সব প্রপার্টি। এগুলো প্রপার্টির মধ্যে থাকে হচ্ছে কি অ্যান্ড ভ্যালু, যেখানে কি হচ্ছে স্ট্রিং আর ভ্যালু মে বি এনি ডেটা টাইপ, মিনস ওটা স্ট্রিং হোক, নাম্বার হোক, ফাংশন হোক, অবজেক্ট হোক, অ্যারে হোক, হোয়াট এভার। তো বোঝা গেল, তাহলে এক কথায় অবজেক্ট ইজ এ কালেকশন অফ প্রপার্টি। এবারে আমরা দেখব নেস্টেড অবজেক্টস, যেটা আমরা আগের ক্লাসে দেখলাম। তো নেস্টেড বলতে কি বোঝায়, নেস্টেড বলতে বোঝায় একটা অবজেক্টের মধ্যে আবার একটা অবজেক্ট, ঠিক আছে। তো একটা অবজেক্টের মধ্যে অবজেক্ট থাকতেই পারে। তো সিম্পল আমরা যখন অ্যাক্সেস করতেও দেখলাম বা অ্যাসাইন করতে বুঝলাম, বা আমরা অল্টারেশন বলো বা ডিলিট বলো, যাই বলো না কেন, সিম্পলি ডট মেথড দিয়ে আমরা একটার মধ্যে একটা মানে খুলে খুলে যাবো আর কি, যে এর মধ্যে বি, বি এর মধ্যে সি, সি এর মধ্যে তো A.B.C.D। এবার ডি যদি কোনো ফাংশন হয় তো ফাংশন সিম্বল দিয়ে কল করে দাও, আর যদি কোনো ওটা অ্যাট্রিবিউট বা প্রপার্টি হয় বা কোনো ভেরিয়েবল হয় আদার দেন মেথড, তাহলে সিম্পলি আমরা তার নাম লিখে দেবো, ঠিক আছে। তো আমরা একটা নেস্টেড অবজেক্ট যদি আমরা এইটাকে দেখি, এটা হচ্ছে একটা নেস্টেড অবজেক্ট। কেন, জাস্ট এক্সাম্পলটাকে নিই তাহলে আমরা বুঝি, চলে যাই কোড এডিটরে। নেস্টেড অবজেক্ট কেন বলছি আমরা, যেহেতু নেস্টেড মানেই হচ্ছে যে একটার মধ্যে একটা যদি থাকে, তাহলে তাহলে এখানে কি রয়েছে, কোম্পানি হচ্ছে একটা মেইন অবজেক্ট। যে কোম্পানিটাকে দেখো এখানে যে তুমি যদি মিউট করে দাও, মিনস এটাকে যদি কলাপস করে দাও, তো কোম্পানি পুরো একটা অবজেক্ট। যে এটাকে আমি এক্সপান্ড করলাম, দেখো তার মধ্যে একটা এমপ্লয়ি আবার একটা অবজেক্ট,
এমপ্লয়ি একটা অবজেক্ট, অ্যাড্রেস একটা অবজেক্ট। তো অ্যাড্রেস অ্যান্ড এমপ্লয়ি, নেম কিন্তু অবজেক্ট নয়, কারণ নেম একটা ভেরিয়েবল প্রপার্টি, নেমের মধ্যে কি আছে, স্ট্রিং আছে, কিন্তু অ্যাড্রেস একটা অবজেক্ট, কারণ অ্যাড্রেস আবার একটা অবজেক্টকে কন্টেন করছে, দ্যাট ইজ কল্ড নেস্টেড। মিনস কোম্পানির মধ্যে অ্যাড্রেস রয়েছে, কোম্পানির মধ্যে এমপ্লয়ি আছে, এবার হয়তো এমপ্লয়ির মধ্যে থাকতে পারে একটা অবজেক্ট, এমপ্লয়ির মধ্যে থাকতে পারে একটা অবজেক্ট, কেন এমপ্লয়িজ কিন্তু আবার এখানে একটা অবজেক্ট কেন, এমপ্লয়িজ কিন্তু একটা অ্যারে, আমরা অ্যারে পড়িনি, পরে পড়বো। দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা রেখেছি এমপ্লয়িজ এর পরে কোলন, দেন স্কোয়ারের মধ্যে আমার এটা আছে, তো একটা অ্যারে, এটা আবার অ্যারের মধ্যে একটা অবজেক্ট আছে, মিনস এটা একটা অ্যারে, তার মধ্যে এগুলো হচ্ছে একটা এলিমেন্ট, বা এলিমেন্ট গুলোকে একটা অবজেক্ট, মিনস এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হেট্রোজিনিয়াস ইন নেচার, মিনস মিক্সড ডেটা টাইপ, মিনস অ্যারের মধ্যে অবজেক্ট, অবজেক্টের মধ্যে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের মধ্যে অ্যারে, যেভাবে রাখে না কেন একদম মিক্সড ডেটা টাইপ, এটাকে জাভাস্ক্রিপ্ট পুরোপুরি সাপোর্ট করে। এটা অবজেক্ট হোক বা অ্যারে হোক না কেন, অ্যারে অবজেক্টের মধ্যে আমরা একটু বুঝলাম, অ্যারে আমরা পরে চ্যাপ্টারে পড়বো। তো অ্যারে হচ্ছে জাস্ট ওটা সেম, যে কালেকশন অফ বলতে পারো ওখানে এলিমেন্টস, যেখানে শুধু অর্ডার মেনটেন হয়, পজিশন মেনটেন হয়, কোন পজিশনে কে আছে, অর্ডার সিকুয়েন্সিয়ালি ওটা অ্যাক্সেস করা যায়, সিকুয়েন্সিয়ালি অ্যাসাইন করা যায়, ঠিক আছে, কিন্তু অবজেক্ট তো সিকুয়েন্সিয়ালি রাখা যায় না, এটা যেভাবে থাকুক না কেন আমরা এই কি গুলোকে দিয়ে কল করি। যেমন তুমি ভাবতে পারো একটা, মনে করো একটা মলে গেছো, অনেকগুলো একটা র্যাকের মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে, কিন্তু এটা অর্ডারলি নেই, কিন্তু প্রত্যেকটার মধ্যে ট্যাগ লাগানো আছে, যে তার প্রোডাক্টের নাম কি, তার প্রাইস কত, ম্যানুফ্যাকচারিং কত, সব লেখা আছে। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টের মতো, র্যাকটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টিজ আছে, ওই প্রপার্টিজের মধ্যে কিছু ট্যাগ লাগানো আছে, মিনস কি, আর তার সাথে কিছু ভ্যালু লাগানো আছে, মিনস ওই প্রোডাক্টটা। তো এটা কিন্তু অর্ডারলি নেই, ওই জিনিসটাকে তুমি ডান দিক থেকে বাঁ দিক করে দাও, বাঁ দিক ডান দিক করে দাও, কোনো কোনো চেঞ্জেস আসবে না ওই র্যাকের মধ্যে, ওই প্রোডাক্টটা ওইরকমই থাকবে, তার নাম তাই থাকবে, তার যা ভ্যালু তাই থাকবে। কিন্তু এটা যদি অ্যারে হয়ে যায়, অ্যারে এইভাবে কাজ করে না, অ্যারে অর্ডারের মধ্যে কাজ করে, যেটা নাম্বার ওয়ানে আছে সে নাম্বার ওয়ানে থাকবে, নাম্বার টু যেটা আছে নাম্বার টুতে থাকবে, যদি আমার চেঞ্জ করে চেঞ্জ হবে, কিন্তু তার পজিশনটা, মিনস যেখানে রাখা হয়েছে সেটা চেঞ্জ হবে না। মেমোরির মধ্যে লোকেশনস গুলো, মিনস 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, ওটা ফিক্স, আমি ওই পজিশনটার মধ্যে কাকে রাখছি সেটা আমার জন্য ম্যাটার করবে, কিন্তু অবজেক্টের জন্য সেটা ম্যাটার করে না। তাহলে এমপ্লয়ি হচ্ছে আমার একটা অ্যারে এখানে, আবার এখানে অ্যাড্রেস হচ্ছে একটা অবজেক্ট, কার্লি ওপেন কার্লি ক্লোজ, তো কার্লি ওপেন কার্লি ক্লোজ মানে অবজেক্ট, তো এটাই হচ্ছে একটা নেস্টেড। যখন তুমি এখানে রাইট ক্লিক করে দেখবে, দেখো অ্যাড্রেস হয়ে গেল তোমার এখানে একটা অবজেক্ট, ঠিক, মানে মেন অবজেক্টের মধ্যে কোম্পানির মধ্যে অ্যাড্রেস বার করলাম, অ্যাড্রেসকে যখন ক্লিক করলাম দেখো সিটি স্টেট এ দেখাচ্ছে, যখন এমপ্লয়িজে ক্লিক করবে তো এমপ্লয়িজ দেখো লেখা আছে ARRAY, অ্যারে, দেখতে পাচ্ছ অ্যারে, অ্যারে তো বোঝা গেল জাভাস্ক্রিপ্ট যেটা একটা অ্যারে। আর টু লেখা আছে কেন, এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, দেখো লেখা আছে 0 আর 1, বুঝতে পারছো, তো অ্যারে সবসময় পজিশনে কাজ করে, তো আমরা পরে পড়বো ভালো করে। তো 0 পজিশনে কে আছে, 0 পজিশনে আছে নেম জন, পজিশন হচ্ছে তার ডেভেলপার, আর 1 পজিশনে কে আছো, 1 পজিশনে আছে তোমার জেন স্মিথ আর ডিজাইনার। এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এখানে পজিশন দিয়ে আমরা কল করতে পারি, যে 0তে কে আছো, তো ওখানে কিন্তু জন আসবে, বা জন কোথায় আছো, তো 0তে আছো, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে করে ম্যাটার করে না যে কে কোন জায়গায় বা কোন লোকেশনে বসে আছে। মানে এইভাবে অ্যাজুম করতে পারো যে একটা ক্লাসরুমের মধ্যে মনে করো 10খানা চেয়ার রাখা আছে, আর 10খানা চেয়ারের মধ্যে 10খানা স্টুডেন্ট বসে আছে, এবার অ্যারেঞ্জমেন্টটা ডিসাইড করবে যেটা অ্যারে না অবজেক্ট। এবার যদি বলি যে পুরো ক্লাসরুমটা হচ্ছে আমার একটা অবজেক্ট, কেন বলবো, যদি ওর মধ্যে 10জন যে বসে আছে, তো যে কোন চেয়ারে বসতে পারে, কোনো অসুবিধা নেই, যে যা চেয়ারে বসবে সে তার ওখানে নাম লিখে দেবে, ট্যাগ লাগিয়ে দেবে, বাস এইটুকুই। কিন্তু যদি এটা অ্যারে হয়ে যায়, ওই ক্লাসরুমটাকে অ্যারে, তখন বলবো যে না, চেয়ারগুলো আর আমি চেঞ্জ করতে পারবো না, চেয়ারের মধ্যে নাম্বারিং অলরেডি করাই আছে, চেয়ারের নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9 10, এবার কে কাতে, কে কোথায় বসছে বা কে কোনটাতে বসছে ওটা ম্যাটার করবে, যে 0 নম্বর কে বসছে, 1 নম্বর কে বসছে, চেয়ার তখন আমার এদিক ওদিক হবে না, চেয়ার কিন্তু ফিক্সড হয়ে গেল। তো এটা বুঝলে যে ওই ওই ক্লাসরুমটাই অবজেক্ট হবে তখন যখন চেয়ারগুলো ফিক্স নেই, চেয়ারগুলো মিউজিক্যাল চেয়ারের মধ্যে এদিক ওদিক ঘুরবে, আর যে বসবে তার চেয়ারটা, তারই চেয়ার ওটা, সে নিজের নাম লিখে নেবে। অ্যারে হলে সেটা পসিবল নয়, চেয়ারগুলো একদম ফিক্স, যেমন একটা স্কুল বাস বা এমনি বা পাবলিক বাস বলতে পারো একটা অ্যারের মতো, যে ওখানে কিন্তু সিটগুলো কিন্তু ফিক্স, সিটের নাম্বার কিন্তু ফিক্স, তুমি শুধু ওখানে কোন সিটে বসবে তোমাকে যেটা বলে দেওয়া হবে, তুমি ওই সিটে গিয়ে বসে যাবে, সিটটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি হয়তো একটা সিট থেকে কোনো সিটে চেঞ্জ করতে পারো, সিট কিন্তু চেঞ্জ হলো না। এবার যদি অবজেক্ট হতো তাহলে হয়তো সিটটাকে নিয়ে চলে গেছো পেছন দিকে, ডান দিকে, বাঁ দিকে, এরকম, বোঝা গেল। যেখানে পুরোপুরি আমার কোনো অর্ডার মেনটেন হয় না সেখানে আমরা বলি অবজেক্ট, তো কার্লি ওপেন কার্লি ক্লোজ। কিন্তু এই যে এমপ্লয়িজ, এটা অ্যারে, মিনস এর মধ্যে কিন্তু এই এলিমেন্টটা একটা অবজেক্ট, কিন্তু এর লোকেশনটা হচ্ছে 0, কেন, অ্যারে যখন পড়বো আমরা বুঝবো সবসময় মেমোরি লোকেশন ফর অ্যারে 0 দিয়ে স্টার্ট হয়, আর 1 লোকেশনে কি আছে এইটা, 0 বলতে জন বোঝাবে, 1 বলতে জেন বোঝাবে, বোঝা গেল। তো এগুলোকে হচ্ছে অ্যাকচুয়ালি নেস্টেড
লুপসের নেস্টেড অবজেক্টের এক্সাম্পলস। ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলোকে একটু তোমার প্র্যাকটিস করো, সিম্পল ভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো যখন আমরা অ্যারে দিয়ে বার করবো, যেহেতু অ্যারে পড়িনি, যদি অ্যারে দিয়ে বার করতে হয় তাহলে আমরা কি করে বার করবো? অ্যারে সবসময় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বেরোয়। কিভাবে? জাস্ট এক্সাম্পল দেখায়। অ্যারে যখন আমরা বার করব তখন আমরা এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখে বুঝতে পারবো যে আমরা যদি এই কনসোল লগ করেছিলাম, এর মধ্যে আমি দুটো সিনট্যাক্স আরো লিখলাম, যে কোম্পানি ডট অ্যাড্রেস ডট সিটি মিনস কোম্পানির মধ্যে যাও, অ্যাড্রেস একটা অবজেক্ট, তার মধ্যে সিটি একটা আমার প্রপার্টি, তো সিটিকে বার করে দাও। এবার কিন্তু যখন এমপ্লয়িজ বার করছি তখন এমপ্লয়িজের মধ্যে, যেহেতু এমপ্লয়িজ অ্যারে, গুলিয়ে দিও না, এই এক্সাম্পলটা আলাদা, অ্যারে যেহেতু, তাহলে আমার কাছে পজিশন ম্যাটার করবে, যে এমপ্লয়িজের মধ্যে জিরোতে কে আছে, জিরোতে এইটা আছে, ওয়ানে কে আছে, ওয়ানে এইটা আছে। এবার যদি আমাকে বার করতে হয় যে জিরোর মধ্যে নেমটা বার করো মিনস এইটা বার করো, তো আমি যদি এটা অবজেক্ট হতে কি লিখতাম? তো শুধুমাত্র যদি কার্লি করে দিই তাহলে হতো কোম্পানি ডট এমপ্লয়িজ ডট নেম লিখতাম, কিন্তু এখানে তা হবে না। যদি যেহেতু অ্যারে হয়ে গেছে তাহলে কোম্পানি ডট এমপ্লয়িজ, তার পাশে আমাকে পাস করতে হবে তার লোকেশনটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। অ্যারে সবসময় ডিনোট করতে হয় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তো স্কোয়ারের মধ্যে জিরো দিয়ে পাস করে দিলাম, তাহলে আমি এইটাকে ধরে নিলাম, টার্গেট করে নিলাম। এবারে এর মধ্যে যা আছে ডট নেম মিনস এই অবজেক্টটা পেয়ে গেলাম, অবজেক্টটা পেয়ে গেলাম। তো অবজেক্ট তো সবসময় ডট দিয়েই হয়, মিনস আমাকে এমপ্লয়িজের মধ্যে এই অবজেক্টটাকে পয়েন্ট করতে হবে, এটাকে পয়েন্ট করে নিলাম জিরো দিয়ে, এটা পেয়ে গেলাম। এটার পরে যখন অ্যারে পড়বো তখন আমরা দেখবো যে কিভাবে এগুলোকে লিখতে হয়। সেটা অবজেক্ট, যেহেতু অবজেক্টের মধ্যে অ্যারে ছিল, আবার অ্যারের মধ্যে অবজেক্ট হতে পারে, মিক্সড হতে পারে। তো এই এক্সাম্পলসগুলো আমাদের অনেক হেল্প করবে, ছোট ছোট অনেক প্রোগ্রামের মধ্যে আছে, এইগুলোকে একটু প্র্যাকটিস করা। ঠিক আছে, তো এর মধ্যে আমরা এইগুলোকে দেখলাম কিভাবে এগুলো আমরা করতে পারি। তারপরে অনেকগুলো মেথড আছে, এগুলো আমরা এই মুহূর্তে দেখছি না, যে পুশ মেথড। ঠিক আছে, তো আমরা এগুলোকে অ্যারের মধ্যে পড়বো। তো যেগুলো এর মধ্যে অবজেক্টের পার্ট আছে এগুলোকে প্র্যাকটিস প্র্যাকটিস তোমাদের করতে হবে। যেমন এই পার্টটাও একটা, এর মধ্যে লিস্ট বলে একটা অ্যারে আছে। ঠিক আছে, যখনই অ্যারে চলে আসবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করে দিতে হবে তোমাকে তার লোকেশনটা। এটা সবসময় জিরো দিয়ে শুরু হয়, জিরো এইটা, এটা ওয়ান। যদি 10 কেন থাকতো, জিরো দিয়ে 9 থাকতো। ঠিক আছে, তো এইভাবে তুমি এখান থেকে এটা পাস করতে পারো। সবসময় অ্যারের মধ্যে যখন আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করি, তো সবসময় তার ইন্ডেক্স পাস করতে হয়। ঠিক আছে, এটা ফিক্স। তাকে নাম দিয়েও কল করা যায়, তার যেটা তার মধ্যে স্টোর করা আছে তার সিনট্যাক্সটি কিন্তু আলাদা, সেটা আমরা ইউজ করি না। অ্যারে সবসময় তার পজিশন দিয়ে কল করতে হয়, মিনস পজিশন বা তার ইন্ডেক্স দিয়ে কল করতে হয়। আর যখন অবজেক্ট কল করতে হয় তখন তাকে কল করতে হয় তার কি দিয়ে, এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। তো অবজেক্ট অলওয়েজ কল হয় তার কি দিয়ে, আর অ্যারে অলওয়েজ কল হয় তার পজিশন দিয়ে, যেহেতু ওটা একটা অর্ডার মেনটেন করে, ওই জন্য পজিশনটাকে প্রেফারেন্স দেওয়া হয়। ঠিক আছে, তো এইগুলোকে আমরা, তোমরা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, এগুলোকে দেখে নাও, অনেকগুলো এর মধ্যে এক্সাম্পলস দেওয়া আছে, ছোট ছোট 4-5টা এক্সাম্পলস এর মধ্যে আছে। তাহলে আমরা যদি এইটাকে নেস্টেড অবজেক্ট যদি বুঝতে পেরেছি যে অবজেক্টের মধ্যে অবজেক্ট কিভাবে থাকে সেটা, এবার একটু বুঝে নিই জেসন ভার্সেস জাভাস্ক্রিপ্ট কাকে বলে, কোনটা কি ডিফারেন্স সেটা বুঝে নিই। তাহলে জেসন ভার্সেস জাভাস্ক্রিপ্ট যখন আমরা বলবো তখন একটাই ছোট্ট মতো এক্সাম্পলস আমরা দিয়ে বুঝতে পারি, তার ডেফিনেশনটা বুঝে নিই। জেসন কোনটাকে বলছি? তো জেসন হচ্ছে একটা লাইট ওয়েট ডেটা ইন্টারচেঞ্জ ফরম্যাট। মিনস ইন্টারচেঞ্জ কথা মানে হচ্ছে যে আমার কাছে কিছু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে বা ডিফারেন্ট সিস্টেম আছে, সিস্টেম মিনস তো অ্যাপ্লিকেশন হলো, সার্ভার তো আর কিছু নাথিং বাট সেট অফ অ্যাপ্লিকেশন রান করছে একটা ডিভাইসের মধ্যে। তো আমার ডিভাইস বলার থেকে ভালো হচ্ছে অ্যাপ্লিকেশনই বলা বেটার। তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কথা বলতে হয় তখন যে কথার মধ্যে যখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাস করি, আর একটু ইন্ডিপেন্ডেন্ট যদি করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট মিনস যেমন আমরা জানি যে ব্যাক এন্ডে মনে কর তোমার হয়তো ওখানে ডট নেট চলছে, আর ফ্রন্ট এন্ডে আমার রিয়াক্ট চলছে। তো রিয়াক্ট তো ডট নেটকে বোঝে না, ঠিক কি করে কাজ করবে? ব্যাক এন্ডে আমার লারাভেল চলছে, তো বোঝে না। তো বোঝানোর জন্য নিয়মটা হচ্ছে মাঝখানের একটা ল্যাঙ্গুয়েজ এমন করে দাও যেটা কমন সবার জন্য, ইউনিভার্সালি কমন, যেটাকে আমরা বলি এপিআই। তো এপিআই মিনস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওখানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় দ্যাট ইজ কল জেসন। তো জেসন কিন্তু সবাই ইউজ করে, সে ডট নেট থাকুক ব্যাক এন্ডে স্প্রিং বুট থাকুক, বা ব্যাক এন্ডে লারাভেল থাকুক, জ্যাঙ্গো থাকুক, বা নোড জিএসি থাকুক না কেন, বা এক্সপ্রেস, আলটিমেটলি সবাই কিন্তু ইউজ করে আজকের ডেটে জেসন। তো জেসনটা হচ্ছে ডেটা ইন্টারচেঞ্জ করার জন্য, মিনস সার্ভার ক্লায়েন্টের মধ্যে বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যে ডেটাটা যখন ট্রান্সফার হবে তখন সেটা জেসনের মধ্যে যাবে। ঠিক, যেই জেসনের মধ্যে মিনস মনে করো আমার কাছে একটা পিএইচপির কোড আছে, তো পিএইচপি ডেটাটাকে আমি পাঠাবো তোমাকে থ্রু এপিআই। তখন আমার ওই কোডটা পিএইচপিতে তো আমি সমস্ত প্রোগ্রামিং করলাম, সমস্ত অবজেক্ট ক্রিয়েট হলো পিএইচপি ল্যাঙ্গুয়েজে, অবজেক্টটা কিন্তু পিএইচপিরই সবকিছু কোড হয়ে গেল। ইভেন জাভাস্ক্রিপ্টের মধ্যেও এই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রপার্টি কিন্তু, হ্যাঁ, এটা জেসনের প্রপার্টি নয়। মিনস জাভাস্ক্রিপ্টের নিজস্ব কোড, ওটা তুমি অবজেক্ট হতে পারে, পিএইচপির একটা আলাদা, জ্যাঙ্গোর আলাদা,
সব কাজ হয়ে যাওয়ার পর যখন ট্রান্সফার করবো তখন আমি একটা মেথডে পাস করে দেবো যে তুমি এই অবজেক্টটাকে, যদি জাভাস্ক্রিপ্ট হয় তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যদি পিএইচপি হয় তো পিএইচপি অবজেক্ট, ওটাকে ট্রান্সফার করে দাও এবার বা কনভার্ট করে দাও জেসনে। ওই জেসনটা ট্রান্সফার হয়ে যাবে অন্য সিস্টেমে। এবার যে সিস্টেমে ট্রান্সফার হলো সে আবার যখন ওটা নিয়ে কাজ করবে তখন সে ওটাকে আবার কনভার্ট করে নেবে নিজের ল্যাঙ্গুয়েজে, মিনস ওই জেসন থেকে কনভার্ট করে নেবে সে ওর অবজেক্টে। তো যদিও মনে করো জাভাস্ক্রিপ্টের এক্সাম্পল নেই, তো জাভাস্ক্রিপ্টের অবজেক্টে আমরা কাজ করলাম, কাজ করার পর এপিআইতে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার সময় জেসন দিয়ে সাবমিট হলো, যেই সার্ভারে ঢুকলো, সার্ভারে ঢোকার পর জেসনটা আবার আবার যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে আবার কনভার্ট হয়ে গেলো, আবার নিজস্ব ক্যালকুলেশন করে নিল, আবার কাজ করার পর যখন আবার ট্রান্সফার করবে আবার ওটা জেসন করে দিল। তো জেসন হলে ট্রান্সফার সম্ভব, আদারওয়াইজ জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কিন্তু ট্রান্সফার হয় না। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডের অবজেক্টকে শুধুমাত্র মেমোরির মধ্যে প্রোগ্রামিং করা যায়, ট্রান্সফার করা যায় না। আর জেসন আরেকটা কাজ আজকের ডেটে অ্যাজ এ ডেটাবেস, যেমন মঙ্গোডিবি, যখন আমরা কোনো জেসন ফরম্যাট ডেটাকে স্টোর করি তখন ওটাকে মঙ্গোডিবি বলি। তো মঙ্গোডিবি ইজ নাথিং বাট আ কালেকশন অফ জেসন ডেটা। তো জেসন মানেই হচ্ছে ওই ফরম্যাটের মধ্যে ডেটাকে স্টোর করতে পারি বা আমরা ট্রান্সফার করতে পারি। তো অবজেক্টের ডিফারেন্স কি? তো অবজেক্ট হচ্ছে কালেকশন অফ তোমার প্রপার্টি, যেন কি ভ্যালু পেয়ারে আমরা রাখি, ঠিক আছে? তো এগুলোকে আমরা একটা বুঝলাম যে কিভাবে আমরা কি ভ্যালু পেয়ারে রাখি। তো ডেফিনেশনটা কি করে বুঝবো? ফরম্যাটটা হচ্ছে জেসন হচ্ছে সিম্পলি একটা টেক্সট ফরম্যাটের মতো বিহেভ করে, যার মধ্যে কোনো ক্যালকুলেশন আমরা করতে পারি না। আর অবজেক্টের মধ্যে আমরা সমস্ত ক্যালকুলেশন, মিনস ওটা প্রোগ্রামিং এর জন্য বানানো হয়েছে। বোঝা গেল এইটুকু। আর ফরম্যাটটা আমরা দেখলে বুঝতে পারবো। তো ইউজ কেসও বুঝলাম যে জেসন আমরা ইউজ করি হচ্ছে যে ওই অবজেক্ট ডেটা বার করে নিয়ে আমরা ওটাকে ট্রান্সফার করতে, স্টোর করতে। সেখানে আমরা দুটো মেথড ইউজ করি। যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন জেসন ডট, জেসন একটা অবজেক্ট, জেসন ডট স্ট্রিংগিফাই, STRNGIFY, স্ট্রিংগিফাই একটা মেথডের নাম। ওইরকম পার্স, PARSE একটা মেথডের নাম। এই ধরনের মেথড আমরা অনেক ইউজ করবো যখন আমরা রিয়াক্টে দেখবো। আবার কিছু কিছু যখন আমরা মেথড আরো অ্যাডভান্স ইউজ করি, যেমন নেটওয়ার্ক কল করার সময় এক্সিওস কল করতে হয়, তো ওগুলো বাই ডিফল্ট এগুলোকে মেনটেন করে চলে, মানে আমাদের আর করতে হয় না, মানে ম্যানুয়ালি করতে গেলে করতে হয়, আদারওয়াইজ কিছু অ্যাডভান্স লাইব্রেরি ইউজ করলে ওগুলোর মধ্যে এগুলো বিল্ট ইন করা আছে। তো স্ট্রিংগিফাই মানে হচ্ছে যে যদি আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টকে জেসনে কনভার্ট করতে হয়, তাহলে সিম্পল কনসেপ্ট, যদি আমার কাছে একটা অবজেক্ট আছে জাভাস্ক্রিপ্টের, সেটাকে তোমাকে পাঠাবো থ্রু এপিআই, তাহলে আমাকে ওটা স্ট্রিংগিফাই করতে হবে। মিনস স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম আর স্ট্রিংটাকে তোমাকে পাঠিয়ে দিলাম। স্ট্রিংটা যাবে, অবজেক্ট যাবে না। স্ট্রিং চলে গেল, তোমাকে যখন চলে এলো, তুমি যদি ওটা জাভাস্ক্রিপ্টেই আছো তাহলে তুমি রিসিভ করলে আর ওটাকে পার্স বলে একটা মেথডে পাস করে দিলে, তখন তোমার কাছে ওটা আবার স্ট্রিং হয়ে গেল। তুমি আবার ওটাকে নিয়ে কাজ করলে, যখন তোমার কিছু অবজেক্টে কনভার্ট করলে, তুমি কাজ করলে, কারণ অবজেক্ট নিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। তো ট্রান্সফার করার সময় তোমাকে স্ট্রিংগিফাই করে দিলে, তুমি অবজেক্ট থেকে জেসনে কনভার্ট করে দিলে, আর জেসনটাকে যখন তুমি আবার কোনো ক্যালকুলেশন করবে আবার, তখন তোমাকে আবার পার্স করে নিতে হবে। তো পার্স মানে হচ্ছে জেসন থেকে অবজেক্টে আসা, আর অবজেক্ট থেকে জেসনে যাওয়া হচ্ছে স্ট্রিংগিফাই। এই দুটো মেথড খুব বেশি ইউজ হয়। কিন্তু তখনই বললাম যে আমাদের কাছে আজকের ডেটা যেগুলো অ্যাডভান্স লাইব্রেরি চলে এসছে, এগুলো মানে ব্যাকগ্রাউন্ডেই করে নেয়, আমাদের করতে হয় না। মানে আমরা জেসন নিয়ে কাজ করি বা অবজেক্ট নিয়ে কাজ করি না কেন, ও কখন ওটাকে কনভার্ট করতে হবে ট্রান্সফার করার সময় ও নিজেই বুঝে নেবে যে ট্রান্সফার করার সময় এটা কি জেসন আছে, নেই, ঠিক আছে জেসন করে দিচ্ছি। বা যখন রিসিভ করছে তখন কি জেসন থেকে কি এটা অবজেক্ট এসছে, আসেনি, আমি করে দিচ্ছি। তো ওরা করে নেয় হ্যান্ডেল। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে রান টাইমে এটা হয় প্রসেসটা। মনে রাখবে যে যখনই আমরা কম্পিউটেশন করি অবজেক্ট নিয়ে করি, আর যখনই স্টোর বা ট্রান্সফার করি তখন জেসন নিয়ে করি। ডিফারেন্স করে বুঝবো আমরা। তো ডিফারেন্স বুঝতে গেলে সিম্পল আমরা কোড দিয়ে বুঝতে পারবো। যেমন জেসনের এক্সাম্পলটা হচ্ছে এইটা, জেসনের এক্সাম্পল সেম। দেখো জেসনও দেখতে একই, আবার অবজেক্টও দেখতে একই, ডিফারেন্স দু জায়গায় থাকে। কি করে বুঝবো? একটা জায়গা হচ্ছে যে তোমার কিগুলো লিখবো সেগুলোকে আমাকে ডাবল কোডের মধ্যে লিখতেই হবে। একটা কোশ্চেন আসতেই পারে, স্যার আমরা তো দেখলাম যে অবজেক্টের মধ্যেও তো আমরা কোড লিখতে পারি, তখন কি করে বুঝবো? তো ওই জন্য বললাম যে এটা ওইভাবে বোঝা যায় না, তুমি কিভাবে ইউজ করছো সেটা বোঝার জন্য। যে মেথডগুলো যখন দিয়ে দেওয়া হয়, মিনস তোমাকে দুটো জিনিস বোঝার। একটা হচ্ছে যে আমরা বাই ডিফল্ট বা ইন জেনারেল যখন আমরা সিঙ্গেল কোড ডাবল কোড লিখি না, তখন সেটা অবজেক্টের মতো আমরা বিহেভ করি, কেন ওটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো বিহেভ করে। তো আমরা এটা রেকমেন্ডেশন, যখন তুমি অবজেক্ট লিখছো তখন সিঙ্গেল কোড ডাবল কোড ইউজ করো না। আর যখনই ডাবল কোড সিঙ্গেল কোড ইউজ করবো তখন বুঝে নেবো যে এটা আমাদের কাছে একটা জেসন, নাম্বার ওয়ান। কিন্তু শুধু কি এইটুকুই? তা কিন্তু নয়। এই পুরো জিনিসটা মানে মিস কার্লি ওপেন থেকে কার্লি ক্লোজ, এইটাকে আবার র্যাপ করে দেবো সিঙ্গেল কোড বা ডাবল কোডে। ব্যাপারটা বোঝো, আলটিমেটলি স্ট্রিং হয়ে গেল না। যেমন তুমি মনে করো সাপোজ 5 লিখেছো, 5, তো 5টা কি? যদি আমি এখানে আসি, মনে করো ওটা হোয়াইট ব্ল্যাকবোর্ডে একটু বুঝি। যেমন মনে করো তুমি সাপোজ এখানে তুমি একটা নাম্বার লিখেছো যে x = 5, তো 5 কি? এটা ভেরিয়েবল।
কিন্তু যখন আমি এক্স ইকুয়াল টু 5 কে প্যাক করে দেবো এইভাবে, কি হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল। যদি আমি পুরোটাকেই অবজেক্টটাকে এই কার্লি ওপেন কার্লি ক্লোজ যা আছে সবগুলোকে যদি ডাবল কোটের মধ্যে প্যাক করে দিই তাহলে স্ট্রিং হয়ে গেল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জেসন। যখনই পুরো জিনিসটা প্যাক থাকবে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কিগুলো যে কিগুলো থাকবে সেগুলো এ বি সি কিগুলো থাকবে আমার এখানে ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে। তো এইটা ম্যান্ডেট খুব একটা নয়, কিন্তু এটা জেসনের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেট। মানে আমরা যখন অবজেক্ট বানাই তখন কিন্তু ম্যান্ডেট নাও হতে পারে, কিন্তু তখন কিন্তু এই ডাবল কোট সিঙ্গেল কোট আমরা লিখি না। তো জেসন মানে হচ্ছে যে পুরো অবজেক্টটা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে প্যাক থাকবে এন্ড টু এন্ড। ওটা আমরা করি না, ওটা অটোমেটিক্যালি ওই জেসন ডট স্ট্রিংগিফাই বললাম না, ওরা করে না, এটা আমাদের কাজ নয়। আমরা অবজেক্ট নিয়ে কাজ করি, মিনস আমরা অবজেক্টই বানাবো, ট্রান্সফার করার সময় বলবো স্ট্রিংগিফাইকে ভাই তুমি এটাকে কনভার্ট করে পাঠিয়ে দাও। আর যখন কিছু রিসিভ হবে তো জেসনে আসবে, তখন বলবো জেসন পার্সকে বলবো পার্স তুমি এটা পার্স করে দাও। তো আমাদের কাছে আলটিমেটলি আসবে হচ্ছে যে এক্স ইকুয়াল টু কার্লি ওপেন কার্লি ক্লোজ আর কিছু কি থাকবে অ্যান্ড কোলন ভ্যালু থাকবে। বাস এই ফরম্যাটে আমরা কাজ করবো। আমরা ওই ডাবল কোট সিঙ্গেল কোট বা পুরোটাকে র্যাপ করা সিঙ্গেল কোট এখানে সিঙ্গেল কোটে বা ডাবল কোটে, এগুলো আমাদের কাজ নয়। ঠিক আছে, আমরা ডিফারেন্সটা বুঝলাম। যখনই পুরো জিনিসটার মধ্যে সিঙ্গেল কোট ডাবল কোট লেগে যায় পুরো অবজেক্টের মধ্যে, নাম্বার ওয়ান আর নাম্বার টু কিগুলো ডাবল কোটের মধ্যে থাকে, তখন তাকে বলি আমরা জেসন। ওই ফরম্যাটে ট্রান্সফার হয়, ইন্টারচেঞ্জ হয় অ্যান্ড স্টোর হয়। আর যখন ওর মধ্যে কোনো ডাবল কোট সিঙ্গেল কোট একদম বাইরে থাকবে না, নাম্বার ওয়ান আর নাম্বার টু কি এর মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে, তখন তাকে বলবো আমরা অবজেক্ট। এটা বোঝা গেল। তাহলে আমরা কিছু এক্সাম্পলস দেখি এখানে। তাহলে এই এক্সাম্পলটা কি, তো এক্সাম্পলটা হচ্ছে একটা আমাদের জেসন। দেখো এইটাকেই আমরা বলি এখানে, এইটাকেই বলছি আমরা এখানে অবজেক্ট। দেখো ডিফারেন্সটা কিছুই নেই এখানে, শুধুমাত্র আমরা নামগুলো কিগুলোকে স্টোর নেম লোকেশন এইগুলোকে খালি কির মধ্যে রাখিনি, দুটো কিন্তু কাজ একই, কিন্তু একটা ডিফারেন্স আছে এখানে। মানে এই এক্সাম্পল থেকে তোমাকে যদি কেউ ইন্টারভিউ বলে যে আমার কোনটা জেসন কোনটা অবজেক্ট, তো বলতেই পারে যে স্যার এখানে তো আপনি ডাবল কোড লিখেছেন, তোমার ঠিক আছে ডাবল কোড তুমি তুলে দাও, বা কাজ করো তুমি ডাবল কোডটা এখানে লিখে দাও, স্টোর নেমে মিনস অবজেক্টের মধ্যে ডাবল কোড তুমি লিখে দাও, তখন কি ডিফারেন্স থাকবে, তখন তো দেখতে একদম একই হয়ে গেল। তখন আবার দুটো ডিফারেন্স থাকবে। একটা ডিফারেন্স হচ্ছে যদি তুমি এটা কোথাও স্টোর করছো এক্স ইকুয়াল টু তে ওয়াই ইকুয়াল টু তে, তখন স্টোর করার সময় পুরো জিনিসটাকে র্যাপ করবো এইটাকে ডাবল করবো সিঙ্গেল কোডের মধ্যে, মিনস কার্লি ওপেনের আগে আর এই কার্লি ওপেনের শেষে কিন্তু একটা কোড থাকবে যেটা এই মুহূর্তে নেই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু কি বলেছিলাম যে অবজেক্টের মধ্যে সব কিছু থাকতে পারে, জেসনের মধ্যে ফাংশন থাকতে পারে না, সিম্বল থাকতে পারে না, আনডিফাইন্ড থাকতে পারে না। লক্ষ্য করে দেখো এখানে একটা গ্রিড বলে ফাংশন আছে একটা, এই গ্রিড ফাংশনটা যেহেতু চলে এসছে তোমাকে ধরে নিতে হবে যে তাহলে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেল, যে গ্রিড আছে মানে এটা একটা অবজেক্ট। কেন, জেসনের মধ্যে ফাংশন থাকতে পারে না। তো তুমি এখান থেকে বুঝে নিলে যে ফাংশন এখানে নেই, মিনস এটা অবজেক্ট হতেও পারে নাও হতে পারে, কিন্তু ডিফারেন্স যখন করছি আমি এর সাথে তখন বলে দিলাম যে না এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা জেসন। সিঙ্গেল কোড ডাবল কোড না দেখো কিন্তু আমরা বলতে পারলাম। কি যখন তুমি কনভার্ট করে দেবে না তখন তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। কনভার্ট বলতে যখন তুমি পাস করবে, ওকে ঠিক আছে। দেখো এখানে দুটো এক্সাম্পল আছে, সিম্পল এক্সাম্পল। একটা তুমি অবজেক্ট নিয়েছো, এই অবজেক্টটা ঠিক আছে, এই অবজেক্টটাকে যেহেতু অবজেক্ট, যেহেতু আমরা প্রথমে বলে দিচ্ছি অবজেক্ট কেন, সিঙ্গেল কোড ডাবল কোড লিখিনি, কিন্তু যখন জেসন লিখি তখন কিন্তু ম্যান্ডেট। তো ফার্স্ট একটা হচ্ছে যেহেতু সিঙ্গেল কোড ডাবল কোড নেই তাহলে আমরা ধরে নেবো এটা একটা অবজেক্ট, ঠিক। এবার যদি অবজেক্ট হয় তাহলে একে আমি কনভার্ট করবো স্ট্রিং এ, তাহলে স্ট্রিং এ কনভার্ট করলে কি হয়, আর যখন আমরা এইটাকে জেসনে কনভার্ট, জেসন থেকে অবজেক্টে কনভার্ট করি তখন দেখতে কিরকম হয় সেটা বুঝি। তাহলে আমি এই এক্সাম্পলটাকে নিই, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই ছোট্ট এক্সাম্পল, নিচে এগুলোরই অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস আমাদের করতে হবে। তার মধ্যে আমি এই এক্সাম্পলটা কপি করে আমি যদি এখানে যাই কোডিং এ, আর এখানে যদি আমি এটাকে লিখি দেখো এটা কি আসছে, আমার কাছে আসছে জেসন ডট হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। আচ্ছা দুবার করে কোথাও ডিক্লেয়ার হয়েছে, দাঁড়া এক মিনিট, এইটাকে কনভার্টিংটাকে প্রথমে একটু কমেন্ট করে দিই, এক জায়গায় রাখি আগে, দুটো কোডকে ম্যাক্সিমাম কপি করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো ভালো করে বোঝো, বুক স্টোরটা হচ্ছে একটা আমার কি অবজেক্ট, ধরতে হবে অবজেক্ট কেন, যেহেতু আমি এখানে ডাবল কোড সিঙ্গেল কোড দিইনি, তো এটা অবজেক্টই। যদি সিঙ্গেল কোড ডাবল কোড দিয়েছি তাহলে একটা গেস থাকতো যে জেসন হতে পারে বা নাও হতে পারে, তখন বুঝো ফাংশন আছে কিনা এর মধ্যে, ঠিক আছে। তো এই মুহূর্তে বুঝতে পারছি এটা অবজেক্ট, কেন সিঙ্গেল কোড ডাবল কোড দিইনি, তাহলে এটা অবজেক্ট লেভেল ওয়ান। লেভেল টু, আমি যদি এই অবজেক্টে কনভার্ট করি, এখন দেখো জেসন আমার এই একটা মেথডের নাম, ঠিক আছে, একটা মেথড যেটা বললাম জেসন ডট স্ট্রিংগিফাই জেসন ডট পাস, এগুলো মেথডের নাম। তো জেসন হচ্ছে একটা অবজেক্ট, তার মধ্যে স্ট্রিংগিফাই হচ্ছে একটা মেথড, তার মধ্যে পাস করে দিলাম কোনটা, পুরো আমার অবজেক্টটাকে। এই অবজেক্টটা কি ছিল, এটা অবজেক্ট। তো অবজেক্টকে যদি পাস করি স্ট্রিংগিফাইয়ের মধ্যে তাহলে আমাকে আউটপুটটা দেবে হচ্ছে একটা স্ট্রিং। এবার দেখো এই যে কনসোল লগ করলাম এখানে, এই কনসোলটা ভালো করে দেখো, এখানে দেখো স্ট্রিং, ঠিক আছে,
এই কার্লি ওপেন কার্লি ক্লোজ তুমি ওই সিঙ্গেল কোট ডাবল কোট দেখতে পাচ্ছ না, কেন ওটা তুমি প্রোগ্রামিং দেখতে পাবে না, কিন্তু এই পুরোটা হচ্ছে একটা স্ট্রিং এর মতো সে নিজেকে বিহেভ করছে। ভালো করে দেখো কি করে ডিফারেন্সটা বুঝতে পারছি। দেখো সিঙ্গেল ডাবল কোট গুলোকে ও অ্যাড করে দিয়েছে কিগুলোর মধ্যে, ঠিক আছে, কিগুলোর মধ্যে ডাবল কিন্তু কোড অ্যাড করে দিয়েছে, এটা আমরা দিইনি, কিন্তু যে স্ট্রিঙ্গিফাই করলাম ও কিন্তু আমাকে কনভার্ট এটা করে দিল। এবার দেখো এর পরেরটা যদি আমরা দেখি এখানে, এর পরেরটাই যদি আমরা দেখি, এবার আমরা এটাকে জাস্ট কমেন্ট করে দিই, ঠিক আছে, যেহেতু বললাম মাইনর দুটো ডিফারেন্স থাকে, ঠিক আছে, তো অনেকে তো এটা গুলিয়ে ফেলে যে জেসন আর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দুটোকে একই বলে, কিন্তু ওটা একই একদম নয়, দুটোই কাজের মধ্যে অনেক ডিফারেন্স, ফান্ডামেন্টাল ডিফারেন্স। এবার দেখো লেট জেসন স্ট্রিং ইকুয়াল টু, দেখো সিঙ্গেল কোটের মধ্যে আমরা রেখেছি এটাকে, দেখতে পাচ্ছ, বা এটা তুমি ডাবল কোট করে দাও, ডাবল কোটই করে দাও এখানে, এটাকে এখানে ডাবল কোট করে দাও। আচ্ছা সরি, সিঙ্গেল কোট এখানে, ডাবল কোট এখানে, এখানে কি রয়েছে, এখানে ঠিক আছে, কেন আমরা ডাবল কোড দিয়ে ভেতরে রয়েছে, মানে নিয়মটা হচ্ছে যখন আমরা ইন্টারপোলেশন পড়বো, সিঙ্গেল কোড দিয়ে যদি শুরু করো তার মাঝখানে তুমি ডাবল কোড রাখতে পারো, আবার ডাবল কোড দিয়ে শুরু করলে তুমি মাঝখানে সিঙ্গেল কোড রাখতে পারো, দুটোকে একসঙ্গে রাখা যায় না, ঠিক আছে, ওটা এসকেপ করতে হয়। যেহেতু দেখো ভেতরে কিগুলোকে সব ডাবল কোডে রাখা আছে, তোমাকে সিঙ্গেল কোডের মধ্যে প্যাক করতে হবে, তো পুরোটা একটা স্ট্রিং। আলটিমেটলি এই যে স্ট্রিংটা আছে, মনে করো এটাকে কাট করে নিই, এটাকে কাট করে দিলাম, কাট, তো মনে করো এবিসি লিখেছিলাম, এটা তো এবিসি না, এটা এটা সেভ করো, দেখো এবিসি, এবিসি ইজ নট এ ভ্যালিড জেসন, আমি কিছু লিখিনি এখনো, কি ভ্যালু কিছু দিইনি, ঠিক আছে, তো এবিসিটাই হচ্ছে আমার এখানে একটা স্ট্রিং, এবিসিটাকে সরিয়ে দিয়ে পুরো উপরের জিনিসটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, যা ছিল ওটাকে পেস্ট করে দিলাম, তো এটা জেসন স্ট্রিং, এটা আমরা অ্যাকচুয়ালি এবার কি করছে, জেসন একটা মেথড অবজেক্ট, তার মধ্যে পার্স হচ্ছে একটা মেথডের নাম, যেখানে যদি আমরা কোনো জেসন স্ট্রিং দিই তাকে সে কি করে অবজেক্টে কনভার্ট করবে। এবার দেখো আমার এটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, এবার দেখো কোনো কিগুলোর মধ্যে কোনো কোটেশনও নেই, আর এইটাকে নিয়ে আমি কাজ করতে পারবো, মিনস তুমি এর মধ্যে কিছু অল্টারেশন করো, তুমি এর মধ্যে কিছু ডিলিশন করো, মডিফাই করো, ডট মেথড দিয়ে তুমি এগুলোকে অ্যাক্সেস করো, তুমি সব করতে পারো, ঠিক আছে, তুমি এগুলো সব করতে পারো, কিন্তু তুমি এই যে অপারেশনস গুলো মানে সিআরইউডি, ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা, এগুলো কিন্তু তুমি স্ট্রিং এর মধ্যে করতে পারবে না, স্ট্রিং তো স্ট্রিং হয়, ওটা স্ট্রিং একটা, ঠিক আছে, তো স্ট্রিং এর যে অপারেশনস গুলো হবে কিন্তু ওটা স্ট্রিং এর মতো। তাহলে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই ফরম্যাটটা আমরা পাঠাই, আর যখন এই ফরম্যাটটা পাঠিয়ে দিলাম, মনে করো সবাই ফরম্যাটটা পাঠিয়ে দিলাম, রিসিভ করলাম, আমি রিসিভ করার পর আমি পার্স করে নিলাম, যে পার্স করে নিলাম আমার কাছে চলে এলো, এবার তুমি বার করে দাও ডেটাগুলো, এবার তুমি ওয়েলকাম তোমার ড্যাশবোর্ডে দেখাও, এই দেখাও, ওই দেখাও, সব কিছু করবে। তাহলে এই দুটো মেথড আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে জেসন হচ্ছে ওই একটা ফরম্যাট যেখানে আমরা এটা ইন্টারচেঞ্জ করার জন্য পাঠাতে হয় ক্লায়েন্ট টু সার্ভার, বা এটা স্টোর করার জন্য। কিন্তু যখনই তুমি স্টোর ডেটা বা ট্রান্সফার করে আসার পর যদি কিছু তুমি ওটাকে নিজের কাজ করবে, মিনস অপারেশনস করবে, ক্রেড অপারেশনস, তখন তোমাকে ওটা অবজেক্টে কনভার্ট করতে হবে, কারণ অপারেশনস মানে হচ্ছে প্রোগ্রামিং, তো প্রোগ্রামিং করার সময় তোমার তো প্রোগ্রামিং এর টুল নিয়ে কাজ করতে হবে, যেমন ইফ, এলস, অ্যারে, ফাংশন, ওইরকম একটা অবজেক্ট টুল। স্ট্রিং তো কোনো টুল নয়, স্ট্রিং তো নিজে একটা ভ্যালু, তো ভ্যালু করে কিন্তু কাজ করতে পারো না, ঠিক আছে, ওটা কনভার্ট করে নিতে হয়। এখন হয়তো অল্প হলো ক্লিয়ার হয়েছে যে কোনটাকে আমরা স্ট্রিং বলি, কোনটাকে আমরা ওই স্ট্রিং এর পার্টটাকে জেসন বলি, আর স্ট্রিং যদি না থাকে তাহলে আমরা বলি ওটাকে অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে তোমার সিঙ্গেল কোড, ডাবল কোড নাও থাকতে পারে কিগুলোর মধ্যে, আর ওখানে তোমার ফাংশনস থাকতে পারে, আনডিফাইন্ড থাকতে পারে, আর ওটা পুরো জিনিসটাকে আমি সিঙ্গেল কোড ডাবল কোডে প্যাক করতে পারি না, যখনই প্যাক করে দেবো স্ট্রিং হয়ে গেল, দ্যাট ইজ কল জেসন, এটা হচ্ছে অবজেক্ট। এর মধ্যে কিছু এক্সাম্পলস আছে একই জিনিস, ঠিক আছে, তো কোনটা কি বলি আমরা এটাকে, যেমন মেথড ইন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, তো মেথড ইন জাভাস্ক্রিপ্ট আমরা একটা পড়লাম, ওটাই মেথড মিনস ফাংশনকে তুমি কল করাচ্ছ। তাহলে এই এক্সাম্পলটা দেখো সিম্পল, যে তুমি কার বলে একটা অবজেক্ট নিয়েছো, আর ওর মধ্যে স্টার্ট বলে একটা মেথড নিয়েছো, আর ফাংশন একটা অ্যানোনিমাস ফাংশন নিয়েছো, কনসোল লক করে দিয়েছো, ঠিক আছে, এর মধ্যে একটা দিস স্টেটমেন্ট ইউজ হয়েছে, দিস দিস ডট, আমরা একটু পরে দেখবো দিস বলতে কি বোঝায়। তো দিস বলতে বোঝায় যে তুমি যে অবজেক্টের মধ্যে আছো, ইমিডিয়েট অবজেক্ট, তাকে ডিনোট করছে, মিনস কারকে, মিনস অ্যাকচুয়ালি এটা কার ডট ব্র্যান্ড, তো কার ডট ব্র্যান্ড না লিখে আমরা বলতে পারি দিস ডট ব্র্যান্ড, মিনস এরকম হয়ে যায়, দিস লেখাটাকে তৈরি করেছে এই জন্য, গল্পটা হচ্ছে এরকম, সাপোজ আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম মনে করো সৈকত, তো তোমাকে আমি বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সৈকত তোমার নাম কি, মানে সৈকতকে ডাকছিও আবার জিজ্ঞাসা করছি, আর যদি আমি জানি সৈকত আমি বলবো এই তোমার নাম কি, তোমাকেই আমি বলছি, তো এই তোমাকে বলা মানে হচ্ছে দিস, তো দিস কিওয়ার্ড মানে হচ্ছে যে তুমি যে অবজেক্টের মধ্যে আছো সেই অবজেক্টটাকে ও পয়েন্ট করে নেয়, মানে কার, তো কারের মধ্যে কে আছে, কারের মধ্যে মানে ব্র্যান্ড আছে, তো দিস ডট ব্র্যান্ড,
তো কার ডট ব্র্যান্ড, তুমি কার ডট লিখলেও আউটপুট আসবে, কিন্তু যে অবজেক্টের মধ্যে আছো তাকেই তুমি আবার নাম দিয়ে ডাকছো, সেটা রেকমেন্ডেশন নয়। তো দিসটাকে কিভাবে লিখতে হয় সেটা বুঝবো। এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, ছোট ছোট এক্সাম্পল, যেটা বুঝলাম একটু আগে। আমরা এটা পড়েছি কিভাবে ডলার সাইন দিয়ে লিখতে হয়, মিনস টেমপ্লেট লিটারাল ব্যাকটিকের মধ্যে ডলার, ডলারের মধ্যে কার্লি ওপেন কার্লি ক্লোজ, তার মধ্যে আমরা কি লিখি, এটা আমরা আগেও ক্লাসে দেখেছি। এগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে। কিছু কোড এর মধ্যে আছে যেগুলো হচ্ছে জেসন অ্যান্ড অবজেক্টের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে, ঠিক আছে। আর দেখবে কিছু কিছু জায়গাতে তুমি এক্সাম্পল দেওয়া আছে, তুমি জেসন থেকে তুমি ডেটা নেওয়ার চেষ্টা করছো, সেটা তোমাকে দেবে না, প্রবলেম, তোমাকে এরর দিয়ে দেবে। সেই এক্সাম্পলস গুলো এর মধ্যে আছে। তো কোথায় তোমার ডেটা আসবে, সবসময় মনে রাখবে অবজেক্টের মধ্যে অপারেশনস করা যায়, স্ট্রিং এর মধ্যে বা জেসনের মধ্যে অপারেশনস ক্রিয়েট করা যায় না, ওটা হচ্ছে অনলি ফর ডেটা পাঠানোর জন্য। যখনই অপারেশনস করতে হয় তখন জেসনকে অবজেক্টে কনভার্ট করতে হয়, অবজেক্ট নিয়ে কাজ করার পরে আবার পাঠানোর সময় ওটাকে জেসনে কনভার্ট করে দিতে হয়, ঠিক আছে। তো আমরা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এবার দেখব অবজেক্ট মেথডস। এবার আমরা দেখব অবজেক্ট মেথডস, যেটা আমরা অলরেডি দেখলাম আগের ক্লাসগুলোতে, যে অবজেক্ট মেথডস বলতে যদি আমরা কোনো ফাংশনকে অবজেক্টের মধ্যে রাখি তখন তাকে বলি আমরা অবজেক্টের মেথড। তো মেথডের নাম ওখান থেকে এসছে, যে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে ডিফারেন্সটা একটা ফাংশন আর অবজেক্ট মেথডের মধ্যে। ফাংশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, যে যেখান থেকে কল করি, যেভাবে কল করি আমরা কল করতে পারি, কিন্তু যদি ওটা কোনো অবজেক্টের মধ্যে আমরা ডিফাইন করে রেখেছি, তাকে কল করতে গেলে ওই অবজেক্টটার থ্রু কল করতে হবে, তখন এই ফাংশনটাকে বলি আমরা মেথড। তো কিভাবে লিখবো, সিম্পল, যেরকম আমরা কি লিখি, কি এর মধ্যে নাম দিয়ে দাও, আর ডান দিকে তুমি ভ্যালুতে ফাংশন অ্যাসাইন করে দাও। কারণ আগে বললাম আমরা যে অবজেক্ট ক্যান কন্টেইন এনি ডেটা টাইপ, মেবি এটা হতে পারে একটা অ্যারে, মেবি হতে পারে একটা অবজেক্ট, মেবি হতে পারে একটা ফাংশন। তো ফাংশন ইজ জাস্ট লাইক এ অবজেক্ট, অ্যারেও একটা অবজেক্ট, ঠিক আছে। তো আমরা এইভাবে, যেমন এই ছোট্ট এক্সাম্পল নিই, তো আলটিমেটলি এইটাকেই আমরা প্রোগ্রামিং এ বলি যে মেথড কল করছি আমরা। যে মেথড কেন বলি, যে মেথড মানে হচ্ছে তুমি ডাইরেক্টলি এটাকে ফাংশন বানাওনি, এটাকে তুমি বানিয়েছো হচ্ছে একটা অবজেক্টের মধ্যে লিখেছো। এবার দেখো এটাকে রান করাও, তো কি আসছে, 8 8 কোথা থেকে এলো, তাহলে ক্যালকুলেটর হচ্ছে একটা আমরা অবজেক্ট, দেখো ক্যালকুলেটর ইকুয়াল টু কার্লি ওপেন কার্লি ক্লোজ, আর তার মধ্যে অ্যাড হচ্ছে একটা কি, ওই কি এর মধ্যে একটা ফাংশন দেওয়া আছে। ये फंक्शन तो एनिमस फंक्शन হোক, অ্যারো ফাংশন হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, ফাংশন তো ফাংশনই হয়। তাহলে এ কমা বি তুমি নিয়েছো আর রিটার্ন করে দিয়েছো এ প্লাস বি কে। এবার তুমি সিম্পল কল করছো ক্যালকুলেটর ডট অ্যাড কে কল করছো, আর পাস করে দিয়েছো 5,3, যেমন কল করতাম সেমনই, কিন্তু শুধুমাত্র এবার কিন্তু এই ফাংশনটা, অ্যাড ফাংশনটা ফাংশন নয়, এটা একটা মেথড। কেন, এইটা ইন্ডিপেন্ডেন্টলি কল হয় না, একে কল করার জন্য এর যে প্যারেন্ট রাখতে হয়, মিনস ক্যালকুলেটর, মিনস এর যে যার মধ্যে রাখা আছে, একেই বলছি আমরা অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে ফাংশন হলে তাকে বলি আমরা মেথড, সিম্পল, এটা বুঝলে। তাহলে আমরা এইভাবে অনেকগুলো এক্সাম্পলস রয়েছে এর মধ্যে, আমরা যেভাবেই কল করি না কেন, আমরা যেভাবে কল করতাম, যেভাবে লিখতাম ফাংশনসকে, আমরা সেইভাবে ইউজ করবো। কিন্তু একটা ডিফারেন্স চলে আসবে, যে অবজেক্টের মধ্যে আছে সেই অবজেক্টের নামটা আগে লিখবো। এবার মনে করো এ এর মধ্যে বি, বি এর মধ্যে সি, সি এর মধ্যে একটা ফাংশন, কোনো অসুবিধা নেই, সিম্পল প্রসেস, ডট রোটেশন দিয়ে এ ডট বি ডট সি ডট, তারপর ডি একটা মেথড কল করে দাও, ঠিক আছে। তো ওটা তখন মেথড হয়ে গেল। তো এইগুলোই হচ্ছে মেথড। যেমন অ্যারো ফাংশন আমরা পড়েছি, অ্যারো ফাংশন করতে পারো। তো আমরা দেখো এই অ্যারো ফাংশন দিয়েও দেখো একই জিনিস, ঠিক আছে, অ্যারো ফাংশন দিয়েও একই জিনিস। এর মধ্যে কিছু লিমিটেশনস চলে আসে, সেইটা আমরা একটা ক্লাসে পড়বো, যে কিছু লুপ হোলস আছে বা কিছু স্লিপ বলতে পারো। স্লিপ বলতে কিছু প্রবলেম আছে এগুলোর মধ্যে, যে দিস কিওয়ার্ড যখন পড়বো আমরা তখন একটু বুঝবো, যে দিস কিওয়ার্ড যখন লিখি আমরা, তখন আমরা পড়েছিলাম না যে অ্যারো ফাংশন হোক বা অ্যানিমাস ফাংশন হোক বা ইফি হোক, এর মধ্যে হোস্টিং হয় না, ওইরকমই যখন দিস কিওয়ার্ডটা পড়বো, তো দিসের মধ্যেও আবার কিছু লিমিটেশন আছে, কিছু কিছু জায়গায় কাজ করে না। তো ওটার মধ্যে জাস্ট একটু লিঙ্ক করে দিই, ওটাও কিন্তু হোস্টিং এর মতনই একটা জিনিস, যে ট্র্যাডিশনাল ছাড়া বাকিগুলোতে কাজ করে না, ওটাকে অ্যাচিভ করতে হয়। তো ওটা পরে আমরা দিস কিওয়ার্ডটা এর পরেই দেখবো। তার আগে আমরা এটা বুঝে নিই। দেখো এখানে কি রয়েছে, কার, ব্র্যান্ড, মডেল। এটা গেট কার ইনফো একটা কিওয়ার্ড, মিনস একটা কি, একটা অ্যারো ফাংশন, সিম্পল। তার ফাংশনের মধ্যে কি দিয়েছি, দিস ডট মডেল। আমি দিসটা এই জন্য বলছিলাম যে দিসটা পড়িনি, এরপরে ঠিক দিসটা পড়বো। দিস বলতে আমরা এই কারেন্ট অবজেক্টকে বলছি, মিনস এই দিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে কার। তো কার ডট ব্র্যান্ড, আর এখানে হচ্ছে দিস ডট, তো কার ডট মডেল।
সেভ করো, একই জিনিস, কোনো অসুবিধা নেই। তো কার ডট ব্র্যান্ড লেখো, কার ডট মডেল লেখো, বা কার না লিখে, এটা রেকমেন্ডেশন নয়। মিনস কনসেপ্টটা হচ্ছে যে আগে একটু আগে বললাম যে তুমি আমাকে ডাকছো যে স্যার আপনার নাম কি, তখন তো বোঝায় যে স্যার একটা অন্য জিনিস আর নাম একটা অন্য জিনিস, কিন্তু তুমি নাম দিয়ে বলো সন্দীপ তোমার নাম কি, ঠিক? তখন জিনিসটা কিরকম হয়ে যাবে না, তুমি সন্দীপ বলছো তো নাম বলছো। ওইরকমই যে কারকে আমি কারের মধ্যেই কাজ করছি, মানে কারটা আমি জানি যে এই অবজেক্টের মধ্যেই আছে, আবার বলছি কার ডট ব্র্যান্ড, মানে কারকে বলছি তোমার ব্র্যান্ডটাকে বলো, হয়তো বলবো ভাই তোমার ব্র্যান্ডটাকে তো বলো, তো নাম বলবো না, তো দিস ভাই তোমার ব্র্যান্ডটাকে বলো, তো দিস ডট ব্র্যান্ড, ঠিক আছে, দিস ডট মডেল। তো দিস মিনস হচ্ছে তুমি কারেন্ট যে অবজেক্টের মধ্যে আছো, এটা সব জায়গায় একই ইউনিভার্সাল, কারেন্ট যে অবজেক্টে আছো সেই অবজেক্টটাকে বোঝাই হচ্ছে এখানে তোমার এইটা। তো দিস ডট মডেলটা কি হলো, আনডিফাইন্ড কেন এলো, কি লিখলাম, দিস ডট ব্র্যান্ড, কন্ট্রোল জি, কিছু একটা গন্ডগোল হলো, একবার পেস্ট করি, আনডিফাইন্ড মডেল আনডিফাইন্ড, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অ্যারো ফাংশনে যেটা একটাকে বলছিলাম, অ্যারো ফাংশনে এই দিস কিওয়ার্ডটা আমরা পাই না, ঠিক আছে, তো দিসটা এখন পড়ে নিয়ে আমরা দিস কিওয়ার্ডটাকে আমরা এখান থেকে পাবো না, ঠিক আছে। দিস কিওয়ার্ড কেন কাজ করে না, এগুলোর কিছু একটু প্রবলেম আছে। যখনই কিন্তু আমি এটাকে কার লিখে দেবো, ও কিন্তু পেয়ে গেল, তো কার অবজেক্টটাকে বোঝেছে, তো কার তো একটা অবজেক্ট নাম, ঠিক আছে, কিন্তু দিস কিওয়ার্ডটা এখানে ও কার কাজ করবে না। তো কিছু কিছু লিমিটেশন আছে, অ্যারো ফাংশন বললাম, অ্যানোনিমাস ফাংশন, এগুলোতে এটা কাজ করে না। তো এটা একটা ড্রব্যাক বলতে পারো, এটা কিভাবে অ্যাচিভ করতে হয়, কিভাবে রিজলভ করতে হয়, যদি এইভাবে ইউজ করতে হয় তখন। আদারওয়াইজ যদি আমরা কোনো ট্র্যাডিশনাল ফাংশন যেভাবে লিখতে হয় সেভাবে যদি লিখি, তখন কিন্তু আমাদের এটা অ্যাচিভ হবে। যেমন এই এক্সাম্পলটাকে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, যে একটু আগে দেখলাম যে কিভাবে আমরা এই ফাংশন, ঠিক আছে, অ্যারো ফাংশন ছাড়া অ্যানিমাস ফাংশনও কাজ করে, এটা বা সব থেকে ইজি, হ্যাঁ এটাই নিই, ঠিক আছে, আমরা দিস ডট ফার্স্ট নেম দিস ডট লাস্ট নেম, এইটা। তো অ্যারো ফাংশনে আমাদের ওটা একটা প্রবলেম আছে, অ্যানিমাস ফাংশনেও কিন্তু এটা কাজ করবে। তো অ্যারো ফাংশনে পার্টিকুলারলি কেন হয় সেটা একটা লিমিটেশন আছে। আমি যদি এই ফাংশনসটাকেই এইভাবে লিখি, দেখো আসছে দিস ডট, আমি যদি নামও দিয়ে দিই তাও অসুবিধা নেই, ঠিক আছে, আমার ফাংশন কিওয়ার্ডটা থাকতে হবে, সাপোজ নাম দিয়ে দিলাম এবিসি, তাও আমার অসুবিধা নেই, তাও আসছে। তো আমি ফাংশনের নাম দিই, মিনস এটা ট্র্যাডিশনাল ফাংশন, তাও চললো, অ্যানিমাস ফাংশন আমার তাও চললো। কিন্তু যেই আমি এইটাকে অ্যারো ফাংশনে কনভার্ট করার চেষ্টা করবো, মিনস এটাকে প্যারেন্থেসিস দিলাম, দেন একটা একটা অ্যারো সিম্বল দিয়ে দিলাম, অ্যারো ফাংশন হয়ে গেল। যেই অ্যারো ফাংশন দেবো আমার কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে গেল। এটা কিন্তু একটা এর ড্রব্যাক দিস ফাংশনের, দিস স্টেটমেন্টের, ওটা অ্যারো ফাংশনের মধ্যে দিস কাজ করে না। কেন করে না, পরের ক্লাসে গুলোতে আমরা এটা বুঝবো। তো আমরা এটা বুঝলাম ট্র্যাডিশনাল ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন, যেখানে ফাংশন কিওয়ার্ড থাকে, সেখানে আমরা দিস কিওয়ার্ড বলতে ওই পার্টিকুলার অবজেক্টটাকে বোঝানো হয়, সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। এবার আমরা এইটা, বাকিগুলো সবই একই, ঠিক আছে, ছোট ছোট এক্সাম্পলস রয়েছে। আমরা কিছু মেথড দেখে নিই, এখনো পুশ এগুলো দেখে নিই, ঠিক আছে, অনেক মেথড আছে, অ্যারে মেথড, যদি অ্যারে পড়বো তখন আমরা বুঝবো এটা, ঠিক আছে। এবার দেখো আমরা এটা বুঝলাম, এবার জাস্ট এর সাথেই আমরা এইটাকে দেখে নিই, দিস কিওয়ার্ড। তো দিস কিওয়ার্ড কি বলছে, যেটা একটু আগে বুঝলাম, যে দিস কিওয়ার্ড বলছে যে নিজের যে অবজেক্ট তার কনটেক্সটটাকে বোঝায়, মিনস ও যেখানে আছে। মিনস আমি যদি বলি যে তুমি একটা অফিসের মধ্যে একটা রুমের মধ্যে আছো, তাই বললাম যে তুমি একটা গ্লাস জল নিয়ে আসো, তো দিস ডট ওয়াটার, তো তুমি ওই রুম থেকেই নিয়ে আসবে। মিনস তুমি যেখানে আছো তোমার ইমিডিয়েট যে অবজেক্ট তাকেই বলা হয় দিস দিয়ে, ঠিক আছে। তো এটা একটা স্টেটমেন্ট বলতে পারো, এটা একটা কিওয়ার্ড বলতে পারো জাভাস্ক্রিপ্টে, যেটা ওই তার অবজেক্টের কনটেক্সটকে এখানে বোঝায়। তো দিস রেফার্স টু দ্য অবজেক্ট ফ্রম হুইচ দ্য ফাংশন ওয়াজ কল্ড, মানে যেখান থেকে তুমি কল করছো ওকে, সেই অবজেক্টটাকে বোঝাচ্ছে দিস। ইটস ভ্যালু ইজ ডিটারমাইন্ড বাই হাউ এ ফাংশন ইজ কল্ড, নট বাই হাউ ইট ইজ ডিফাইন্ড, কিভাবে কল করছো সেইভাবে বোঝায়, ঠিক আছে। তো এইগুলো লিমিটেশন বললাম, যে কিছু লিমিটেশন আছে আমাদের এখানে, এগুলো অনেকগুলো কনটেক্সট আছে। যেমন দিস বলতে যখন তুমি শুধুমাত্র দিস লিখে দেবে কনসোল লগ দিস, তো পুরো ওটাকে বলা হয় গ্লোবাল কনটেক্সট। বা দিস মনে হচ্ছে তুমি কোথায় আছো, তুমি পুরো উইন্ডোর মধ্যে আছো, জাভাস্ক্রিপ্ট তো ব্রাউজারের মধ্যে কাজ করে, তো ব্রাউজার মতো উইন্ডো, তো দিস বলতে ও বোঝায় গ্লোবাল কনটেক্সট। যেমন আমরা ফাংশনে পড়েছিলাম যে গ্লোবাল ভ্যারিয়েবল বা গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ, একদম ওইরকমই। যদি ডিরেক্টলি দিসকে কল করতে হয় তো গ্লোবাল হয়ে যায়, দিস তুমি একটা ফাংশনের মধ্যে কল করছো তো ফাংশনাল হয়ে যায়,
দিসকে তুমি মেথডের মধ্যে রাখছো তো মেথডাল হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলো জাস্ট টাইপ, বাস দিসটাকে ইউজ করার জন্য, ঠিক আছে। দিসটাকে আমরা খুব রেয়ারই ইউজ করি যখন এটাকে বারবার ওই অবজেক্টটাকে রিপিটেড নাম না লিখতে হয়, ঠিক আছে। একটাই প্রবলেম বললাম যে আরো ফাংশন এটা কাজ করে না। তো এবারে যদি তুমি এখানে দেখো যে দিস গ্লোবাল কনটেক্সট যে কনসোল লগ দিস, তো কনসোল লগ যদি দিস দেখো দেখবে পুরো উইন্ডোটা তুমি দেখতে পাবে। উইন্ডো বলতে পুরো যত প্রপার্টি আছে, যত মেথড আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে সব দেখতে পাবে হচ্ছে কনসোল লগ দিস দিন, ঠিক আছে। এবার তুমি যদি এই ফাংশনটার মধ্যে আসো, তো এটা ফাংশনের মধ্যে কনসোল লগ দিস লিখছো, তো কনসোল লগ দিস বলতে এই ফাংশনটার মধ্যে যা আছে তুমি সেটা দেখতে পাবে। মিনস তুমি যেখান থেকে কল করছো, যেরকম আমরা স্কোপ দেখেছিলাম, তুমি যদি ব্লক থেকে যদি লেট টেক্সটকে কল করো তো ব্লকের মধ্যে থাকতো, যে ফাংশনের মধ্যে রাখতো তো ফাংশনের মধ্যে ছিল ওটা, ফাংশনের বাইরে রাখতো তো গ্লোবাল হয়ে যেত, একদম সেম। তো দিসটারও এরকম একটা স্কোপ আছে, গ্লোবাল হোক, ফাংশনাল হোক বা মেথড ওরিয়েন্টেড হোক, ঠিক আছে। যেমন এখানে দেখো এটা যদি হয়, তো এটার মধ্যে যদি আমি লিখি যে দিস ডট নেম, তো দিসটা কোথা থেকে কল হচ্ছে, এই ফাংশন থেকে, ঠিক। এই ফাংশনটা কার মধ্যে আছে, এই অবজেক্টের মধ্যে। তো যে অবজেক্টের মধ্যে আছে তার লিমিট সেখানে শেষ, এই পার্সন থেকে বেরোবে না। তো দিস ডট নেম বলতে এই পার্সনের মধ্যে নেম হচ্ছে অ্যালিস, সেটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এইটাই ইউজ করি সবসময়, মনে রাখবে মেথড কনটেক্সটটাই আমরা ইউজ করি। এই কোডটা একবার দেখে নিই, তাহলে বাকিগুলো হচ্ছে আমাদের জানার জন্য, পড়ার জন্য, যে গ্লোবাল কনটেক্সট হয়, ফাংশনাল কনটেক্সট হয়, ঠিক আছে। অ্যান্ড আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মেথড কনটেক্সট। মেথডের বাইরে আমরা বেরোই না, কারণ মেথডের বাইরে বেরোয় না বলেই তো আমার কন্ট্রোলটা থাকবে, তবে তো লেট কনস্টকে নিয়ে আসা হয়েছে। তো পার্সন একটা অবজেক্ট, পার্সনের মধ্যে হচ্ছে গ্রিট একটা ফাংশন, ওই ফাংশনটার মধ্যে বললাম ভাই তুমি তোমার অবজেক্ট থেকে আমাকে দিস ডট নেম, মিনস তোমার যে নেম আছে সেটাকে আমাকে বার করে দাও, দিস ডট নেমটা আমাকে দিয়ে দিল, মিনস এই ভেরিয়েবলটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করলাম দিস কিওয়ার্ড দিয়ে, তো বাকি যা ছিল তাই থাকবে। তো দিস হচ্ছে তুমি কারেন্ট অবজেক্টের নাম বারবার না লিখে সেটাকে তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, যেমন তোমার কনস্ট্রাক্টর বেসড বলা হয়। কনস্ট্রাক্টর মিনস ফাংশনের মধ্যেই তুমি বাই ডিফল্ট বলে দিলে ওকে যে নেমটা আসছে তোমার কাছে সেই নেমটাই হচ্ছে আমার এই নেম। তারপর তুমি যখন প্রিন্ট করবে ওকে, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর বেসড। যেমন দেখো এই এক্সাম্পলটা দেখো, কনস্ট্রাক্টর বলতে তুমি ফাংশনের মধ্যে আছো, তো ফাংশন যখন রান করবে তখন ফার্স্ট ওই কনস্ট্রাক্টরটাকে রান করিয়ে নেবে, ঠিক আছে। তো কনস্ট্রাক্টর বেসড বলা মানে হচ্ছে ফাংশন নিজেই হোল্ড করছে এই দিস ডট নেম। তো দিস ডট নেম বলতে কোনটা, দিস বলতে কোথায় কল হচ্ছে, এই ফাংশন থেকে কল হচ্ছে, তার লিমিট এখানে, সে এর তো স্কোপটা এখানে, দ্যাট ইজ ফাংশনাল স্কোপ। এই অবজেক্টের মধ্যে নেই, মানে এর মধ্যে একটা অবজেক্ট থাকতে পারতো, এটা হচ্ছে ফাংশনাল, মিনস এই ফাংশনের মধ্যে দিস ডট নেম। তাহলে এই দিস ডট নেমটাকে সে রিসিভ করবে ইকুয়াল টু নেম, মিনস এই যে নেমটা এলো এই ফাংশনের মধ্যে, এটা কিন্তু পার্ট হয়ে গেল এখন, কেন ওই ফাংশনের প্যারামিটারের নাম হচ্ছে নেম। আর আমরা বলছি দেখো নেম দিয়ে যদি কিছু পাও তুমি প্যারামিটারের মধ্যে, তাকে ইকুয়াল টু নেম করে দিও। এবার দেখো নিচে আমরা কল করাচ্ছি এই ফাংশনটাকে, তখন এইভাবে কল করানো যায় না, এটা বলে কনস্ট্রাক্টর বেস, মানে দিস ডট নেম মানে হচ্ছে এই ফাংশনটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উপসের পার্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যখন আমরা ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বুঝবো। জাস্ট একটু বুঝে নিই, যদি ফাংশনের মধ্যে হয়, আমার এটা কিন্তু দরকার এই মুহূর্তে নেই, আমার দরকার হচ্ছে মেথড বেস কনটেক্সট, ঠিক আছে, অবজেক্ট বেস কনটেক্সট। তো যদি এরকম হয়ে যায়, এই ফাংশনটাকে প্রথমে আমাকে অ্যাসাইন করতে হবে অন্য একটা ফাংশনে বা অন্য একটা রেফারেন্স, যাকে বলি আমরা ইনস্ট্যান্স, তখন আমাদেরকে ইউজ হয় নিউ কিওয়ার্ড। তো এই যে নাম ছিল পার্সন, তাকে আমি অ্যাসাইন করলাম নিউ দিয়ে, তো নিউ পার্সন। আর যেহেতু এটা কনস্ট্রাক্টর বেসড বলা হয়, তখন ডিরেক্টলি আমরা এর মধ্যে ভ্যালু পাস করে দিলাম, কেন যেহেতু আমরা একটা প্যারামিটার দিয়েছি, তো বব পাস করে দিলাম। তো নিউ পার্সন মানে হচ্ছে এই পুরো পার্সন ফাংশনটার একটা ইনস্ট্যান্স তৈরি হবে, আর ওই ইনস্ট্যান্সের মধ্যে অলরেডি বব পাস করে দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে এইটা পার্সন ওয়ান বলে। এবার এটা কল করাচ্ছি, তো পার্সন ওয়ান ডট যদি নেম কল করায় আমি কিন্তু আউটপুটটা পাবো এখানে। কেন পাচ্ছি, পার্সন ওয়ান ডট পার্সন ওয়ানের মধ্যে কিছু তো ছিল না, কিন্তু পার্সন ওয়ানের মধ্যে এই নিউ পার্সন মানে হচ্ছে পুরো এই ফাংশনটা ক্লোন আমরা নিয়ে নিয়েছি। আর ক্লোনটার মধ্যে আমি একটা প্যারামিটার পাস করেছি বব, ববটা হলো কোথায়, নেমের মধ্যে, সিম্পল। তো নেমটা নেম ছিল, তো বলা হচ্ছে দিস ডট নেম, তোমার ফাংশনের মধ্যে যেটা নেম আছে তাকে তুমি নেম দিয়ে রেখে দাও। আর এই ডান দিকের নেমটাকে আমি এখানে প্রিন্ট করাচ্ছি, মানে পার্সন ওয়ান ডট দিস ডট নেম না লিখে পার্সন ডট নেম। এটা একটা ফিচার, এটা বলে কনস্ট্রাক্টর বেস। এটা মেনলি হচ্ছে যখন আমরা উপস পড়বো তখন এই পার্টটাকে দেখবো। তো এখানেও আমরা দিসটাকে এইভাবে ইউজ করতে পারি। তো দিসকে আমরা যখন উপস পড়ি তখন ইউজ হয়, কনস্ট্রাক্টর যখন বানায় তখন সব থেকে বেশি ওখানে ইউজ হয়, মিনস কনস্ট্রাক্টরের মধ্যে দিসকে বেশি ইউজ করি। অথচ আমরা এখানে যখন আমরা অবজেক্ট করি তখনই কিন্তু অবজেক্টের স্কোপকে বোঝানোর জন্য বা মেথডের যে স্কোপ তাকে বোঝানোর জন্য তখনও আমরা দিসকে ইউজ করি। যখন আমরা কোনো ফাংশনের মধ্যে দিস ইউজ করি অবজেক্টের মধ্যে, তখন কিন্তু ওই অবজেক্টটাকে বোঝায়, মনে রাখবে।
মানে অবজেক্টের মধ্যে কল করা মানে হচ্ছে তুমি অ্যাট্রিবিউট কল করো, ফাংশন কল করো, আলটিমেটলি যে অবজেক্টের মধ্যে আছো সেই অবজেক্ট ডিনোট করে। আর যখন তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে একটা দেখলাম কনস্ট্রাক্টর, তখন কিন্তু ওই ফাংশনটাকে যখন আমরা ইনস্ট্যান্স বানাই তখন ওটা ইউজ হয়, ওটা কমপ্লিটলি উপসেট পার্ট। এবার আমরা এখানে যদি অ্যারো ফাংশনের মধ্যে যখন আমরা দেখছিলাম যে এটা প্রিন্ট হচ্ছিল না, এটা একটা প্রবলেম যে অ্যারো ফাংশনের মধ্যে আমরা দিস কিওয়ার্ডের আমরা প্রবলেমটা পাই না, মানে প্রবলেমটা হয়ে যায়, আমরা তার বেনিফিটটা পাই না। তো এখানে কিন্তু এটা কাজ করে না, ঠিক আছে। যেহেতু ওটা ইনহেরিট করে হচ্ছে গ্লোবাল কনটেক্সটকে, তো গ্লোবাল কনটেক্সটের মধ্যে, গ্লোবাল বলতে বাইরে, যে অ্যারো ফাংশন মানে ওখান থেকে অবজেক্ট থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, সিম্পলি ভাবো। আর অবজেক্টের বাইরে যেহেতু নেম নেই, তো বলছে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড মানে ডিফাইন্ড নেই, কিন্তু ও কিন্তু এখানে দেখছে না। অ্যারো ফাংশনের মধ্যে দিস কাজ করে না কেন? সে গ্লোবাল কনটেক্সটে বেরিয়ে যায়, বাট এটা প্রবলেম, অ্যারো ফাংশনের প্রবলেম। অ্যারো ফাংশন তার স্কোপকে তখন দেখে না। এবার আমরা যদি এটা বললাম ইভেন্ট হ্যান্ডলার এই মুহূর্তে আমাদের লাগছে না, ঠিক এটা হলো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে যে আমরা কল ব্যাক করেছিলাম, যখন আমরা কল ব্যাকও করি তখনই কিন্তু কল ব্যাকের মধ্যে দিস স্টেটমেন্ট কাজ করে না। তাহলে দিস স্টেটমেন্ট বা দিস কিওয়ার্ড একটা অ্যারো ফাংশনের মধ্যে কাজ করে না, এটা বুঝলাম। কেন কাজ করে না? গ্লোবাল কন্টেক্সটে সে বেরিয়ে যায়। গ্লোবাল মিনস ওই অবজেক্টের বাইরে কি কোথাও অ্যাসাইন করা আছে? যদি থাকতো তাহলে পেতাম, আর না থাকলে পাবো না, তাহলে ওই ইউজ কেস নেই। ওইরকমই যখন আমরা কোনো কলব্যাক ফাংশন ইউজ করে দিই কোনো অবজেক্টের মধ্যে, আর ওখানে যদি দিস কিওয়ার্ড ইউজ করি মানে কলব্যাকের মধ্যে, তো কলব্যাকেও ওই দিস কিওয়ার্ড ইউজ হয় না, কাজ করে না। তো দুটো হচ্ছে তার ড্রব্যাক দিস স্টেটমেন্টে। দিস আমরা ইউজ করতে পারি দু জায়গায়, একটা হচ্ছে অবজেক্টের মধ্যে, অবজেক্টের মধ্যে কোনো ফাংশন বা অবজেক্টের মধ্যে কোনো একটা মেথড সেখানে, বা কনস্ট্রাক্টর যেন উপসে কাজ করি। কিন্তু যদি আমরা অ্যারো ফাংশনে ইউজ করি দিসকে, কাজ করে না। আর যদি কলব্যাক ফাংশনের মধ্যে ইউজ করি তাও কাজ করে না। কোথায় রাখা আছে ওটা অবজেক্টের মধ্যে না কোডের মধ্যে ডাজন্ট ম্যাটার। যদি ওটা অ্যারো ফাংশন হয় তাও কাজ করবে না, যদি কলব্যাক হয় তাও কাজ করবে। যদি আমরা অ্যারো ফাংশন বা কলব্যাকের মধ্যে দিসটাকে ইউজ করছি তাহলে, বোঝা গেল? তো এটা একটা প্রবলেম বলতে পারে, কারণ এটা গ্লোবালকে ইনহেরিট করে নেয় সব সময়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এটাকে অ্যাচিভ করা যায় অন্যভাবে, কিন্তু ওইভাবে নয়, মানে ইন জেনারেল এর মধ্যে অ্যাপ্লিকেবল ওটা হয় না। যেমন এখানে আমরা আগের দিন দেখেছিলাম, একটু বুঝেছিলাম যে একটা সেট টাইম আউট বলে একটা ফাংশন আছে। এটা আমরা যখন ডম পড়বো তখন আমরা পড়বো, যখন অ্যাসিঙ্ক্রোনাস আমরা জাভাস্ক্রিপ্ট পড়বো, অ্যাসিঙ্ক্রোনাসে যাব, তখন আমরা এই টপিকটাকে একটু ভালো করে পড়বো। তার আগে জাস্ট একটা এক্সাম্পল দেখে নিই। যে আমরা দেখলাম যে এখানেও কাজ করে না, অ্যারো ফাংশনও কাজ করে না। আরেক জায়গায় রয়েছে যে আমরা কলব্যাক যদি ইউজ করি। কলব্যাক বলতে কি বোঝায়? কলব্যাক বলতে বোঝায় এখানে সেট টাইম আউট আউটপুট, এই আউটপুটটা ডিসপ্লে হলো না কেন? কোডটা ঠিক কপি করলাম, লেট পার্সন ইকুয়াল টু, ঠিকই আছে। জাস্ট কলব্যাক বলতে কি বোঝায় সেটা একটু দেখে নিই। আমি জাস্ট এটাকে রিমুভ করে পেস্ট করি, পার্সন না নাম দিয়ে চেঞ্জ করে দিই, পার্সন এ বি সি ডি করে দিলাম, সরি এ বি সি ডি করে দিলাম, আর এইখানে এটাকে এ বি সি ডি করে দিলাম, ঠিক আছে। এক সেকেন্ড টাইম আছে, সেট টাইম আউট গ্রিড ফাংশন দিস ডট নেম, ঠিক আছে, অসুবিধা নেই। ওটা ওটা ডিসপ্লে হচ্ছে না ওখানে, ঠিক। এবার দেখো আনডিফাইন্ড বলতে ও কিন্তু ভ্যালুটাকে পাচ্ছে না। ভালো করে দেখো, লাইন কিন্তু একটা প্রিন্ট এসছে, একটা লাইন জাম্প হয়েছে, হ্যাঁ, লাইন জাম্প হয়েছে মানে ও কাজ করেছে। তো সেট টাইম আউট আমরা পরে ডম যখন পড়বো বা আসিনক্রনাস পড়তে বুঝবো, এটা একটা কলব্যাক ফাংশন। সেট টাইম আউট হচ্ছে একটা কলব্যাক। তো কলব্যাক ফাংশনের কাজ কি হয়? কলব্যাক ফাংশনের কাজ হচ্ছে যে সে তার নিজের প্যারামিটারে একটা ফাংশনে কল করবে। তো সেট টাইম আউটের মধ্যে দেখো এবিসিডি ডট গ্রিড, এটা একটা ফাংশন। আবার কেন? এবিসিডির মধ্যে দেখো আমরা ডিফাইন করেছি গ্রিড হচ্ছে একটা ফাংশন। তো এখানে একটা ফাংশন পাস করে দিচ্ছি আলটিমেটলি আমরা। তো যখনই কোনো একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন পাস করো তার স্কল কলব্যাক। তো এবিসিডি ডট গ্রিড কি? এটা কলব্যাক। যেই কলব্যাক পাস করে দিলাম, তা যেই কলব্যাক পাস করলাম, তা দেখো দিস ডট নেম ছিল এখানে, কিন্তু আমি নেমটা কিন্তু পেলাম না। আমি যেই এখানে দিসের জায়গায় এ বি সি ডি করে দিই, তাহলে আমি নামটা ডায়না পেয়ে গেলাম। কারণ একদম এক সেকেন্ড পরে, এর পরে পড়বো যে এক সেকেন্ড কেন, যে সেট টাইম আউট হচ্ছে সেকেন্ড প্যারামিটারে একটা ডিলেকে অ্যাকসেপ্ট করে। ডিলে মিনস কতক্ষণ পর এক্সিকিউটটা হবে। তো এটা মিলি সেকেন্ডে হয়। যেমন আমি যদি মনে করি যে 5000 করে দিই, মানে 5 সেকেন্ড। এবার দেখো 5 সেকেন্ড পর ওই ডিসপ্লেটা আসবে। আমি যেই সেভ করলাম দেখো 5 সেকেন্ড হলো, তারপর এই ডিসপ্লেটা চলে যাবে। দ্যাট ইজ কল্ড একটা অ্যাসিনক্রোনাস।
মিনস এর মাঝখানে যদি কোনো আউটপুট ছিল সেটা আমার আসতো। সাপোজ মনে করো আমি যদি এইটার পরও যদি কিছু আউটপুট লিখি, সাপোজ আমি কনসোল লগ console.log এর মধ্যে মনে হয় কিছু ভ্যালুজ লিখে দিলাম জাস্ট সিম্পল প্রিন্ট করানোর জন্য এ বি, ঠিক আছে। তাহলে এইটা নিশ্চয়ই এই লাইনটার পরে আছে, তাহলে এই লাইনটা এক্সিকিউট হওয়া ফার্স্ট উচিত, তাই না? 8 নাম্বার ইন্টারপ্রেটারের তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস নেচার। মিনস এই লাইনটা যখন এক্সিকিউট হলো তখন দেখছে ভাই আমাকে কলব্যাক ফাংশন পাস করা, সেট টাইম হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাকের মধ্যে বলাই আছে যদি কলব্যাক হও দ্যাট ইজ তোমার নেচারটা হচ্ছে অ্যাসিঙ্ক, মিনস অ্যাসিঙ্ক্রোনাস। তুমি তোমার কাজ করার জন্য যে টাইমের দরকার বা ডেটা তোমার আসছে না, ডাজন্ট ম্যাটার, তুমি কাজ করে যাও আর অন্যকে কাজ করতে দাও। মিনস লাইন নাম্বার 9টাও কিন্তু আমার এখানে এক্সিকিউট হয়েছে। দেখো এবি কিন্তু প্রিন্ট হয়ে গেছে আমার। এবি প্রিন্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ডায়নাটাকে 5 সেকেন্ড পরে পেলাম, ঠিক আছে। আমি আবার সেভ করি, দেখো এবি প্রিন্ট হয়ে গেছে, 5 কাউন্ট করো, আমরা কিন্তু এখানে পাবো। তো এটা আবার পরে যখন দেখবো যে অ্যাসিঙ্ক নেচার কিভাবে কাজ করে, আলটিমেটলি আমরা অ্যাজিউম করতে পারি যে এই ফাংশনটার মধ্যে ডেটা আসছিল, ডেটা আসতে রান টাইমে নেটওয়ার্ক ডেটা আসতে টাইম লাগছিল, ওই টাইমটাকেই আমরা এখানে 5 সেকেন্ড দিয়ে কনভার্ট করলাম। কিন্তু তার মাঝখানে যা যা কোড ছিল সব এক্সিকিউট হচ্ছে। তো সেট টাইম আউট ইজ আ এক্সাম্পল অফ অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। এটা হচ্ছে একটা কলব্যাক। তো কলব্যাকের মানেই হচ্ছে অ্যাসিঙ্ক নেচার, ঠিক আছে, যার মধ্যে সেট টাইমও দুটো প্যারামিটার নেয়, একটা ফার্স্ট প্যারামিটার নেয় হচ্ছে একটা ফাংশন, আর সেকেন্ড প্যারামিটার নেয় হচ্ছে একটা টাইম, ঠিক আছে। তো আমরা এইভাবে দেখলাম যে এইভাবেও কিন্তু এটা করা যায়। আর যখনই আমরা এখানে দিস কিওয়ার্ড লিখে দেবো তখনই কিন্তু এর কনটেক্সটটা হারিয়ে যাবে, মিনস এটা আনডিফাইন্ড হয়ে যাবে, এটাকে ও খুঁজে পাবে না। সরি, এটা দিস লিখি, THIS দিস, ঠিক আছে। তো এবি প্রিন্ট হয়ে গেল, 5 সেকেন্ড পরও কিন্তু আমার কিছু এখানে আসবে না, ও কিন্তু গ্লোবাল কনটেক্সট চলে গেছে, লাইন জাম্প হয়ে গেছে, কিন্তু আমি এখন ডেটা দিতে পারলো না, ঠিক আছে। তো সেট টাইম আউট আমাকে ওই ডেটাটা প্রোভাইড করতে পারলো না যেহেতু দিস। তাহলে কলব্যাক ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশনে কিন্তু দিস কিওয়ার্ডের যে কনটেক্সট সেটা কিন্তু আমরা পাই না। কেন পাই না? যে এই দুটো ফাংশনের মধ্যে ড্রব্যাক হচ্ছে ওরা গ্লোবাল কনটেক্সটের কাছে চলে যায়। গ্লোবাল কনটেক্সট মানে হচ্ছে উইন্ডো কনটেক্সট। তো যেহেতু আমার এই ডেফিনেশনটা গ্লোবাল কনটেক্সট আমরা ডিফাইন করিনি, সেহেতু আমাকে সে আনডিফাইন্ড দিচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে, এইটাকে আমরা এখানে বলি হচ্ছে দিস কিওয়ার্ডের একটা ইউটিলাইজেশন বা এক্সাম্পল। তো দিস কিওয়ার্ড মেনলি আমরা অবজেক্টের মধ্যে ইউজ করি, যে ওই অবজেক্টের মধ্যে যদি কাউকে কল করতে হয় বা অবজেক্টের মধ্যে কোনো ফাংশনস থাকে, আর ওই ফাংশন যদি ওই অবজেক্টের মধ্যে কোনো প্যারামিটারকে বা তার কিগুলোকে কল করছে, তো বারবার ওটার নাম না লিখে আমরা দিস কিওয়ার্ড বা দিসটা লেখার প্র্যাকটিস করি। তো এখানে হচ্ছে একটা ইউজ কেস, যে অবজেক্টের মধ্যে ফাংশন কল থাকলে তুমি দিস ইউজ করো, নাম্বার 1, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় যদি অ্যারো ফাংশন হয়ে যায় বা কলব্যাক হয়ে যায়, তাহলে দিসের ফ্যাসিলিটি আমরা পাই না। নাম্বার 2, যদি কনস্ট্রাক্টর ইউজ করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা কনস্ট্রাক্টর বানাই তখন দিস কিওয়ার্ডটা ইউজ হয়। দিস মিনস তুমি ওই পার্টিকুলার ওই ফাংশনটাকে বলছো, মানে উপসের ক্ষেত্রে ফাংশনটা হয়ে যায় তার স্কোপ, আর অবজেক্টের ক্ষেত্রে তার অবজেক্টটা হয়ে যায় তার স্কোপ। বা সিম্পল, ওই অবজেক্টটাকে বলছি আমরা, যে মেথডটা কল করছো সেই মেথড কনটেক্সট মানে হচ্ছে তুমি যে অবজেক্টের মধ্যে আছো। তো অবজেক্ট যখন পড়বো আমরা, তখন দিস মিনস হচ্ছে তুমি অবজেক্টটাকে ডিনোট করছো তোমার স্কোপ হিসেবে। আর যখন তুমি উপস পড়বে তখন তুমি দিস বলতে বোঝাচ্ছ যে ওই যে ফাংশনটা কল হচ্ছে, মিনস যে ক্লাসটাকে বানিয়েছো। তো ক্লাস ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন, যে ফাংশনের মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যান্ড প্রপার্টিজ রাখি, মিনস ফাংশনস রাখি, মানে সেম গল্প। মিনস এভাবে ভাবতে পারো যে আমরা একদিকে অবজেক্ট বলছি, তো অবজেক্টের মধ্যেও তো দুটো জিনিস ছিল, একটা ছিল কি, একটা ছিল হচ্ছে তোমার মেথড, একটা আদার দেন মেথড। ওইরকম উপসের মধ্যেও আমরা রাখবো মেথড আর আদার দেন মেথড। তো স্ট্রাকচারটা একটু আলাদা। উপস মনে হচ্ছে একটা অন্য কনসেপ্ট, ইভেন কেন উপসের মধ্যেই যে অবজেক্ট থাকে সেই অবজেক্ট একটু অন্যভাবে বিহেভ করে, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে যে অবজেক্ট সেটা একটু অন্যভাবে বিহেভ করে। আলটিমেটলি কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা করে আমরা অবজেক্ট করি না, মনে রাখবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে উপসের মধ্যে মিনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে টেকনিক রয়েছে, যে প্যারাডিয়াম রয়েছে, তার মধ্যেই আমরা ফাংশন বা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন ক্লাস তৈরি করতে হয়, ওই ক্লাস থেকে তৈরি হয় অবজেক্ট, আর ওটাকে নিয়ে সেম যেভাবে কাজ করছে ওইভাবে কাজ করতে হয়। জাভাস্ক্রিপ্ট আমাদেরকে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দেয়, যে তুমি ওই উপস থেকে তো অবজেক্ট বানাতেই পারো, ওটা তো একই কাজ, সব কিছু কাজ, কিন্তু তুমি ক্লাস না বানিয়েও ডিরেক্টলি অবজেক্ট বানাতে পারো, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দেয়। এতক্ষণ ধরে যে আমরা অবজেক্টটা পড়ছিলাম, এটা কিন্তু আমরা কোনো ক্লাস তৈরি করলাম না, ক্লাস বানালাম না, তার কনসেপ্ট আলাদা, যখন আমরা উপস করবো তখন বুঝবো। তো ক্লাস বানানো ছাড়াই কিন্তু আমরা একটা অবজেক্টকে ক্রিয়েট করলাম, অল্টার করলাম, কল করলাম, ডিফাইন করলাম, সব কিছু করলাম। এটা কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু আমাদেরকে ফার্স্ট ক্লাস বানাতে হতো, দেন ওই অবজেক্টটা কল করতে হতো, দেন বাকি কাজগুলো করতে হতো। তো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে একটা ফ্যাসিলিটি দেয় যে তুমি অবজেক্টকে স্ট্যান্ড অ্যালোন তৈরি করতে পারো,
অ্যাজ ওয়েল এজ উপস এর মধ্যে অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। দুটো একই জিনিস, মিনস আমরা যখন উপস এর মধ্যেও যাবো অবজেক্ট বানাবো, ওই অবজেক্টের মধ্যেও থাকবে তোমার মেথড আর তোমার অ্যাট্রিবিউটস মানে প্রপার্টিজ। আর যেটা আমরা অবজেক্ট বানাচ্ছি উইদাউট ক্রিয়েটিং এনি ক্লাস, তখনও তো তাই রাখছি আমরা, অ্যাট্রিবিউট আর মেথডস। তো দুটো একই, মিনস ভাবতে পারো যে আমরা ওই উপসের থেকে অবজেক্টটাকে কাট করে নিয়ে চলে এসেছি আলাদা করে। যেমন ভাবতে পারো যে আমরা যখন জাভাস্ক্রিপ্টকে রান করাই ব্রাউজারের মধ্যে, আর ব্রাউজার ছাড়াও তো রান করতে পারি নোডের মাধ্যমে, তখন আলটিমেটলি কি হলো যে ব্রাউজার থেকে ওই ভিএট ইঞ্জিনটাকে বার করে নিয়ে আমরা নোড বলে ইনস্টল করে নিয়েছে। একদম সেম যে উপসের মধ্যে যে অবজেক্টের কনসেপ্ট রয়েছে সেটাকে তো আমরা ওখানে একই পড়বো, কিন্তু ওর মধ্যে কিছু বেনিফিটস পাই, কিছু আমরা ফিচার্স পাই, যে ফিচার্সগুলো এই ডিরেক্টলি অবজেক্ট ক্রিয়েট করতে পাই না। এই কোশ্চেনটা তোমাদের আসতেই পারে, স্যার তাহলে তো ওই অবজেক্টটা বানাচ্ছি, তা নয় কিন্তু উপসের মধ্যে অবজেক্ট, ওই অবজেক্টটাকে ক্রিয়েট করলে উপস আমাদেরকে কিছু বেনিফিটস দেয়, কিছু প্রপার্টিজ দেয়, কিছু ক্যারেক্টারিস্টিক্স দেয়, যেমন ইনহেরিটেন্স, পলিফর্মিজম, অ্যাবস্ট্রাকশনস, ইনহেরিটেন্স, অনেক কিছু দেয়, যেটা কমন অবজেক্টে যেটা আমরা এতক্ষণ তৈরি করলাম শুধুমাত্র আমরা অবজেক্টটাই তৈরি করতে পারি, তাছাড়া তার সাথে যে বেনিফিটস গুলো আছে উপসের সেগুলো আমরা পাই না। এবারে মোটামুটি একটা ক্লিয়ার হলো যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি কার্লি ওপেন কার্লি ক্লোজ, তার মধ্যে আমরা মেথড রাখি আর অ্যাট্রিবিউটস রাখি। আর যখন উপসের মধ্যে অবজেক্ট বানাই তখন কিন্তু একই জিনিস রাখি, কিন্তু উপসের মধ্যে ক্লাস বানিয়ে যদি অবজেক্টকে ডিক্লেয়ার করি তো আমাদের কাছে কিছু বেনিফিটস থাকে, যখন আমরা ডাইরেক্টলি অবজেক্ট বানাই তখন ওই বেনিফিটসগুলো থাকে না, শুধু অবজেক্টটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো কেন অবজেক্ট নিয়ে কাজ? কারণ জাভাস্ক্রিপ্ট পপুলারিটি হয়েছে জেসন থেকে, আর অবজেক্ট থেকেই জেসন করা হয়, আবার জেসন থেকে অবজেক্টটা ডাইরেক্টলি কাজ করে। সেই জন্যই অবজেক্ট জাভাস্ক্রিপ্টের একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ভাবে ওটা কাজ করে ফর ক্রিয়েটিং, অ্যাক্সেসিং, কনভার্সন ফ্রম অর টু বা ভাইসে ভার্সা ইন বিটুইন জেসন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট